প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের আজকের এই অনুষ্ঠানে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রতি প্রকল্পের সহযোগিতায় আজকের এই চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। আসলে কি তাই? এই বক্তব্যের যুক্তি এবং পাল্টা যুক্তি দেবার জন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে আজকের এই গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করছে। নানা চড়া উত্তরাই পেরিয়ে তারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। আমাদের সাথে আজকের এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে লালমাটিয়া মহিলা কলেজ এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তারুণ্য রুখবে সহিংস উগ্রবাদ এই স্লোগানে 16টি শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ ও মাদ্রাসার অংশগ্রহণে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন। আমরা আজকে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে সর্বপ্রথমে পরিচিত করিয়ে দিতে চাই আমাদের প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল লালমাটিয়া মহিলা কলেজ থেকে আগত তাদের দলের যে তিনজন বক্তারা রয়েছেন বক্তব্য প্রদান করবেন তারা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ইসমত আরা, মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী নাজিয়া মিম এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য লতিকা হালদার। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার তিনজন বক্তা হচ্ছে মাননীয় বিরোধী দলীয় নেতা এস এম নোমান, মাননীয় বিরোধী দলীয় উপনেতা জিহাদুল ইসলাম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য ফয়সাল আহমেদ। আজকের এই গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার যে 5 জন বিচার কার্য সম্পাদন করবেন সম্মানিত বিচারকরা হচ্ছেন সাংবাদিক পারভেজ রেজা, বিশেষ প্রতিনিধি 71 টিভি, সাংবাদিক শামিমা সুলতানা, স্টাফ রিপোর্টার চ্যানেল 24, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো, রয়েছেন আরেকজন অনুসন্ধানী সাংবাদিক রোকন উদ্দিন, সিনিয়র রিপোর্টার এনটিভি, এবং আরও রয়েছেন জনাব জাহিদ রহমান, ফ্রিল্যান্স সাংবাদিক ও জেনারেল সেক্রেটারি ডিবেট ফর ডেমোক্রেসি। আজকের এই গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে উপস্থিত থেকে এই তরুণ বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করার জন্য যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন সম্মানিত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অ্যান্ড ট্রান্সলেশন ক্রাইম ইউনিটের প্রধান বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। আমাদের সম্মানিত প্রধান অতিথি তার বক্তব্য দিবে একেবারে আয়োজনের শেষে। আমরা শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। আজকের এই ছায়া সংসদের শুরুতেই আমরা আমাদের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা ইসমত আরাকে তার বক্তব্য প্রদান এবং একই সাথে তার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা ইসমত আরা তার বক্তব্য প্রদান করছেন। ফেসবুক ও টেলিভিশনে ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন দেখে খেপে যেত নিব্রাস। তখনও বুঝিনি এটা উগ্রবাদে জড়ানোর প্রথম ধাপ। আর বুঝবই বা কিভাবে? যে ছেলে আমার জীবনে কোনোদিন সিগারেটও স্পর্শ করেনি সে ছেলে কিনা ফেসবুকের পাল্লায় পড়ে এমন ঘটনা ঘটাবে, বিশ্বাস করতেও কষ্ট হয়। না মাননীয় স্পিকার, এটি আমার কথা নয়, এটি উগ্রবাদে জড়িয়ে পড়া সেই ছেলে নিব্রাসের বাবা নজরুল ইসলামের আর্তনাদ, যে আর কিছু বুঝে ওঠার আগেই হলি আর্টিজেনে তার ছেলের মতো উগ্রবাদীদের হামলায় স্তব্ধ হয়ে যায় 20টি তাজা প্রাণ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে 21 শতকের এই ভার্চুয়াল জগতে দাঁড়িয়ে আপনার অনুমতিক্রমে এই সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি তা হলো তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। আমি সরাসরি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। তথ্য প্রযুক্তির অপব্যবহার বলতে বোঝাচ্ছি সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট এবং ইলেকট্রনিক ডিভাইসের নেতিবাচক ও অনিয়ন্ত্রিত ব্যবহারকে। উগ্রবাদকে উস্কে দিচ্ছে বলতে বোঝাচ্ছি সাম্প্রতিক সময়ে উগ্রবাদের বিস্তারকে ত্বরান্বিত করছে এবং প্রত্যয় দ্বারা বোঝাচ্ছি উগ্রবাদকে উস্কে দেওয়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির অপব্যবহার মুখ্য ভূমিকা পালন করছে। মাননীয় স্পিকার, আমি শুরুতে আসছি। উগ্রবাদ মূলত দুইভাবে প্রতিষ্ঠিত হয়, 1 উৎপত্তিগত দিক, 2 বিস্তারগত দিক। এবং আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে উগ্রবাদকে উস্কে দেয়া তথা বিস্তারের ক্ষেত্রে কিসের ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, আমরা কেউ ভুলে যাইনি সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের সেই হৃদয় বিদারক হামলার ঘটনা, যেখানে হামলাকারী ব্রেন্টন টেরন্ট একাই নামাজরত মুসল্লিদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে 50 জন নিরীহ মুসলমানকে মাননীয় স্পিকার হত্যা করে। মাননীয় স্পিকার, এই হামলাকারী ব্রেন্টন টেরন্টের উগ্রবাদী হওয়া থেকে শুরু করে সারা বিশ্বে উগ্রবাদ ছড়িয়ে দেয়া পুরোটাই কিন্তু তথ্য প্রযুক্তির অপব্যবহার দায়ী ছিল। মাননীয় স্পিকার, কিভাবে? 1 তিনি উগ্রবাদী দীক্ষিত ও অনুপ্রাণিত হয়েছিলেন ইউটিউবে নরওয়ে এবং স্টকহোমের হামলার ভিডিও দেখে। 2 তিনি হামলার দিন সকালে 87 পেজের একটি ইশতেহার প্রকাশ করেন মাননীয় স্পিকার, সেটিও সোশ্যাল মিডিয়াতে। 3 তিনি হামলার থাকাকালীন অবস্থায় ফেসবুক লাইভে আসেন এবং ফেসবুক লাইভে থাকাকালীন অবস্থায় তিনি পিউডিপাইক নামক একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেন তার অনুসারীদেরকে। মাননীয় স্পিকার, এর দ্বারা কি প্রমাণিত হয় না যে তিনি উস্কানি প্রাপ্ত হয়েছিলেন তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে? মাননীয় স্পিকার, এখানেই শেষ নয়। এই হামলার পরপরই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবং সেই দেশের পুলিশ বাহিনী কর্তৃক সর্বপ্রথম যে উদ্যোগটি নেওয়া হয় মাননীয় স্পিকার, সেটি ছিল সেই হামলার ভিডিওটি অপসারণ করা, ডিলিট করে দেওয়া। কেন মাননীয় স্পিকার? কি দরকার ছিল? দরকার ছিল যাতে সেই ভিডিও থেকে পরবর্তীতে আর কেউ উস্কানি প্রাপ্ত না হয়, আর কেউ উগ্রবাদে জড়িয়ে না পড়ে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, 29শে মার্চ প্রথম আলো পত্রিকার নিউজ এসেছে মাননীয় স্পিকার, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ
নিষিদ্ধ করেছে ফেসবুক। কেন মাননীয় স্পিকার? এর দ্বারা কি এটাই প্রমাণিত হয় না যে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে? মাননীয় স্পিকার, 2017 সালের 13ই মার্চ দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম ছিল এরকম, ফেসবুকে ছড়াচ্ছে জঙ্গিদের বিষ বাষ্প। মাননীয় স্পিকার, শুধু যুগান্তর নয়, পুলিশের এক সমীক্ষা থেকে দেখা গিয়েছে জঙ্গিদের 82% উদ্বুদ্ধ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মাননীয় স্পিকার, এরপরও কি আমরা বলতে পারি না যে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে? মাননীয় স্পিকার, আমরা কেউ ভুলে যাইনি 2015 সালের ফ্রান্সের সেই পত্রিকার কথা, যেটা নাম ছিল শার্লি এবদো, যে পত্রিকা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল। মাননীয় স্পিকার, সেই প্রেক্ষাপটে ফ্রান্সকে মুখোমুখি হতে হয়েছিল বেশ কয়েকটি বড়সড় হামলার। মাননীয় স্পিকার, সেই জঙ্গি হামলার প্রথমটি ঘটে ফ্রান্সের শার্লি এবদো পত্রিকায়, যেখানে 12 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়। মাননীয় স্পিকার, দ্বিতীয়টি ঘটে নিজ শহরে 84 জনকে হত্যার মাধ্যমে। তৃতীয়টি ঘটে স্টেডিয়ামে এবং রেস্তোরাঁ 130 জনকে হত্যার মাধ্যমে। মাননীয় স্পিকার, কেন এত হত্যাকাণ্ড আমরা দেখেছি? কি কারণ ছিল মাননীয় স্পিকার? কারণ ছিল তথ্য প্রযুক্তির অপব্যবহার। মাননীয় স্পিকার, শার্লি এবদো পত্রিকা যখন তাদের অনলাইন ভার্সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে মাননীয় স্পিকার, তখন এর চাইতে বড় অপপ্রচার আর কি হতে পারে? তখন এর চাইতে বড় ধর্মীয় অনুভূতিতে আঘাতহানিকর আর কি হতে পারে মাননীয় স্পিকার? যার প্রেক্ষিতে উগ্রবাদী সন্ত্রাসীরা তাদের হামলা চালিয়েছে। মাননীয় স্পিকার, এজন্যই আমরা আজকে বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। জি, আমরা একটা প্রশ্ন নিচ্ছি। মাননীয় সরকার দুটিও নেতা একটু বলে যাবেন, আফ্রিকা মহাদেশে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তারা তথ্য প্রযুক্তি থেকে 20 বছর পিছিয়ে আছে, কিন্তু আমরা দেখি যে পৃথিবীর যত উগ্রবাদ তার সব বেশিরভাগই হচ্ছে আফ্রিকাতে। তাহলে এটার পিছনে কোন তথ্য প্রযুক্তি তাদেরকে উস্কে দিচ্ছে সেটা একটু উত্তর দিয়ে দেবেন। হাস্যকর একটি প্রশ্ন করেছেন। একটা দেশের উদাহরণ দিয়ে মাননীয় স্পিকার, একটা উদাহরণ দিয়ে তো আপনি বিচার করতে পারবেন না, তাই না? সম্পূরক প্রশ্ন মাননীয় স্পিকার, আমরা শুধু বলছি না এই কথা। আপনি চীনের দিকে তাকান, আজকে চীন তাদের যে তথ্য প্রযুক্তি এটাকে মাননীয় স্পিকার এমন ভাবে ফিল্টার করছে যারা সাধারণ মানুষ আছে তারা ব্যবহার করতে পারছে না। তাহলে চীন কেন উইগুর মুসলমানদের উপর এইভাবে হামলা করছে? উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, চীনের হামলা আর উগ্রবাদী হামলা তো এক নয় মাননীয় স্পিকার। তারা আজকে বিষয়টি বুঝতে পারছে না। আজকে আমরা কথা বলছি উগ্রবাদী হওয়ার পেছনে, উগ্রবাদকে উস্কে দেওয়ার পেছনে তথ্য প্রযুক্তির ভূমিকা উস্কে দিচ্ছে কি না। মাননীয় স্পিকার, এই কথা শুধু আমরা বলছি না, বরং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা নামক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে বলেছেন, সন্ত্রাসী ও উগ্রবাদীরা তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে, আমি আবারও বলছি, তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে উগ্রবাদকে ছড়িয়ে দিচ্ছে, তাদের বিষাক্ত বক্তব্য প্রচার করছে। কেন মাননীয় স্পিকার? এরপরও কি আমরা বলতে পারি না যে তথ্য প্রযুক্তির অপব্যবহারে উগ্রবাদকে উস্কে দিচ্ছে? মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন 2013 সালে যখন মানবতা বিরোধী অপরাধে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কঠোর রায় ঘোষণা করা হয়, তখন মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়াতে একটি গুজব ছড়ানো হয়, এই বলে যে তাকে নাকি মাননীয় স্পিকার চাঁদে দেখা গিয়েছে, এবং সেই গুজবের উপর ভিত্তি করে মাননীয় স্পিকার, সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। মাননীয় স্পিকার, ফলস্বরূপ আমরা দেখেছি নন্দীগ্রাম থানা, যেটি কিনা বগুড়াতে অবস্থিত মাননীয় স্পিকার, সেখানে অস্ত্র লুটপাট করা হয়েছে, হামলা চালানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা আরো দেখেছি সাতক্ষীরা, ফেনী, পাবনা, চট্টগ্রাম সহ সারা দেশে হত্যা করা হয় মাননীয় স্পিকার, 11 জন পুলিশ সহ 67 জন নিরীহ মানুষকে। মাননীয় স্পিকার, এত রক্তের খেলা কেন দেখতে হয়েছে আমাদেরকে? কেন আজকে এত রক্তের বন্যা মাননীয় স্পিকার? কারণ আর কিচ্ছু না, কারণ তথ্য প্রযুক্তির অপব্যবহার। মাননীয় স্পিকার, আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পুলিশের কাউন্টার টেরোরিজমের ইউনিটের প্রধান জনাব মনিরুল ইসলাম স্যার। আমরা স্যারের কাছে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার ফোর্স সহ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উগ্রবাদ, জঙ্গিবাদ এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য, এবং স্যারের কাছে আবেদন জানাচ্ছি যাতে সোশ্যাল মিডিয়াতে সেন্সরশিপ আরোপ করা হয়, যাতে ফিল্টারিং, মনিটরিং, স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়, যাতে আমাদের তরুণ প্রজন্মকে আর কেউ সহজেই উগ্রবাদে উস্কে না দিতে পারে, যাতে মরলে শহীদ বাঁচলে গাজী এই ধরনের মতবাদ কোথাও প্রচারিত না হয়, যাতে করে আর কেউ কাউকে বেহেশতের চাবি দেখি কাউকে বিভ্রান্ত করতে না পারে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, দেশটা আমার, আপনার, আমাদের সবারই, তাই আসুন আমরা তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধ করি, উগ্রবাদ মুক্ত সমাজ করি, এবং সকলে সমস্বরে গিয়ে উঠি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের এই ছায়া সংসদের সংসদ নেতা, আমাদের মূল যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উক্তি দিয়ে বলেছেন, তিনিও কিন্তু একটা আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন যে তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের এই সহিংস উগ্রবাদকে উস্কে দিচ্ছে। শেষে বললেন, মরলে শহীদ বাঁচলে গাজী, এই স্লোগানে আমরা আর বিশ্বাস করতে চাই না, কারণ এই দেশটা আমার, এই দেশটা আমাদের, এই দেশটা আপনার। এবং সে কারণেই তিনি আজকের প্রধান অতিথির উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন যাতে এই সহিংস উগ্রবাদ ছড়ানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে মনিটরিং করা হয়, ফিল্টারিং করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, যার কারণের মধ্য দিয়ে আমরা আমাদের এই সহিংস উগ্রবাদকে নিয়ন্ত্রণ করতে পারবো। এই দাবি করে এই প্রস্তাবটি এই সংসদে পাশ হবার জন্য তিনি আজকের এই দাবি উত্থাপনের মধ্যে দিয়ে তার বক্তব্য শেষ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি সংসদ নেতা ইসমা তারাকে তার বক্তব্যের জন্য। এবার আমরা আসছি আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলনেতা এস.এম. নোমানের কাছে তার বক্তব্য প্রদান করবার জন্য। প্রথমেই শুরু করছি আমাদের প্রধান অতিথি, যিনি কিনা
সিডাপ মিলনায়তনে একটা সহিংস উগ্রবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে জঙ্গিবাদে জড়ানোর একক কোনো কারণ নেই, কিন্তু সরকার পক্ষে এসে একক কারণ দেখিয়ে গেলেন, তা কিনা আবার তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে উস্কে দিচ্ছে। আমরা আজকে প্রধান অতিথির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আসল মাননীয় সরকারি দল একক কোনো কারণ নেই, অনেকগুলো কারণের সম্মিলিতই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। আমরা কারণগুলো দেখাবো। সরকারি দল লক্ষ্য করুন, আপনারা আজকে মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে সংসদে প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে সংসদের উত্থাপিত বিষয়টি হচ্ছে এই সংসদ মনে করে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে, পুরোই বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, একক কারণ কোনোদিনও উগ্রবাদকে উস্কে দিতে পারে না। আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির অপব্যবহার একটা প্ল্যাটফর্ম, তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে মানুষ উস্কে দিচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তার পেছনে কি কারণ, তার উৎপত্তিটা কোথা থেকে, আমরা সেটা বলবো। আজকে প্রথমেই বলছি মূল্যবোধের অবক্ষয়। আজকে যদি আমরা ব্র্যান্টন টারেন্টের দিকে লক্ষ্য করি, তার মূল্যবোধ ছিল না। আমরা মূল্যবোধ বলতে কি বুঝি মাননীয় স্পিকার? মূল্যবোধ বলতে সামাজিক ন্যায় নীতি সম্পর্কে সচেতন যে ব্যক্তি। আজকে যদি ব্র্যান্টন টারেন্টের মধ্যে যদি মূল্যবোধ থাকতো, তাহলে সেই সহিংস কর্মকাণ্ড চালাতো না মাননীয় স্পিকার। আজকে সেই চালানোর পেছনে কিন্তু উৎপত্তিগত জিনিস ছিল সেই মূল্যবোধের অবক্ষয়। মাননীয় স্পিকার, এরপর লক্ষ্য করুন, তারা বলল গুজবের কথা, সাইদিকে চাঁদে দেখা গিয়েছে, এরপর গুজবের কান দিয়ে তারা কি করলো, সহিংস উগ্রবাদ চালালো। আমার প্রথম কথা হচ্ছে মাননীয় স্পিকার, তাহলে সেই গল্পের মধ্যে চলে যেতে হয়। আমাকে যখন লোকে বলল তোমার কান চিলে নিয়ে গেছে, আমি তখন কি করব? আমি কি আগে কানে হাত দিয়ে দেখবো নাকি চিলের পেছনে দৌড়াবো? মাননীয় স্পিকার, প্রথমে আমার কাজ হচ্ছে কানে হাত দিয়ে দেখা আমার কানটা আসলে আছে কিনা। মাননীয় স্পিকার, আমরা যদি চিলের পেছনে দৌড়াই, আমাকে যখন গুজব প্রচার করা হলো, আমি যখন জাস্টিফাই না করে যখন এটার মধ্যে পড়ি, তখনই মাননীয় স্পিকার উগ্রবাদে জড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে কি কাজ করছে মাননীয় স্পিকার? অবশ্যই মূল্যবোধ কাজ করছে। মাননীয় স্পিকার, এরপরে লক্ষ্য করুন, আমরা বলছি দুর্বল পারিবারিক বন্ধন, এরপর বলছি সুশাসনের অভাব, উগ্র জাতীয়তাবাদ, এরপর বেকারত্ব। মাননীয় স্পিকার, প্রথমে বলছি মূল্যবোধের অবক্ষয়। আজকে যে তারা শাস্তির বিভিন্ন জায়গায় হামলার কথা বললেন, সেই হামলার দিকে যদি লক্ষ্য করি, তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অভাব ছিল, তাদের মধ্যে ধর্মীয় যে অপব্যাখ্যা করেছিল, আজকে মুফতি হান্নানের মতো ধর্মীয় নেতা হয়েও সে কিন্তু ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে পড়েছিল। আজকে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ছিল না মাননীয় স্পিকার, তারা ধর্মের অপব্যাখ্যা করতো, সেখান থেকেই কিন্তু তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। মাননীয় স্পিকার, আমরা যদি লক্ষ্য করি, সে কিন্তু বাংলাদেশের বড় বড় মাদ্রাসায় পড়েছিল, এরপরে আফগানিস্তান গিয়ে সে কিন্তু জঙ্গি ট্রেনিং দিয়ে আসার পরে সে বলেছিল বাংলা হবে আফগান, আমরা হব তালিবান। এই যে একটা স্লোগান তারা দিয়েছিল, এই যে মূল্যবোধের অবক্ষয় হয়েছিল ধর্মীয় মূল্যবোধের অপব্যাখ্যা করে, মাননীয় স্পিকার সেটা আজকে তারা এড়িয়ে গিয়ে তারা শুধু তথ্য প্রযুক্তি দায়ী করছে। মাননীয় স্পিকার, এরপর বলছি দুর্বল পারিবারিক বন্ধন। আজকে যদি হোলি আর্টিজানের হামলার দিকে লক্ষ্য করি, সেখানে কিন্তু দুর্বল পারিবারিক বন্ধন ছিল মাননীয় স্পিকার। আজকে পরিবারের মধ্যে যে পরিবারকে সে সন্তান তার মনের কথা বলতে পারছে না, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করছে। মাননীয় স্পিকার, এই যে পারিবারিক বন্ধনটা শিথিল হয়ে যাচ্ছে, সেই পারিবারিক বন্ধন শিথিলতা থেকে মাননীয় স্পিকার উগ্রবাদে জড়িয়ে পড়ছে। মাননীয় স্পিকার, এবার লক্ষ্য করুন যে সুশাসনের অভাব। আপনারা বললেন যে হামলা হয়েছিল, প্রথম কাজ ছিল সরকারের, যে রাষ্ট্রীয় হামলা হবে তার প্রথম কাজ ছিল যে ব্যক্তি উগ্রবাদকে অপপ্রচার চালাচ্ছে তাকে শাস্তির আওতায় আনা। এরপরে কাজ হচ্ছে যে যেখানে হামলা চালানো হলো, কারা হামলা চালে তাদেরকে শাস্তির আওতায় আনা। আমরা দেখেছি মাননীয় স্পিকার, রামুর হামলা হয়েছে, সাতক্ষীরা হামলা হয়েছে, নাসিরনগরে হামলা হয়েছে, কিন্তু বিচার কোথায় দেখিনি মাননীয় স্পিকার। সেই বিচারগুলো আজকে দেখিনি। এই যে বিচার না করার কারণে আজকে মাননীয় স্পিকার একের পর এক উগ্রবাদ উস্কে যাচ্ছে মাননীয় স্পিকার। এটা কি সুশাসনের অভাব নয় মাননীয় স্পিকার? আজকে বলছি মাননীয় স্পিকার, এরপর আসুন উগ্র জাতীয়তাবাদ। তারা বললেন ব্র্যান্টন টারেন্টের কথা, সে কিন্তু একজন উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী ছিল মাননীয় স্পিকার। তারা কিন্তু বর্ণবাদে বিশ্বাসী ছিল মাননীয় স্পিকার। সে কিন্তু ট্রাম্পের বক্তব্য থেকে সে কিন্তু উদ্বুদ্ধ হয়ে সহিংস উগ্রবাদে সে জড়িয়ে পড়েছিল মাননীয় স্পিকার। আজকে ট্রাম্প যখন উগ্র জাতীয় একটা প্রশ্ন নাই জি জি আপনি বলে গেলেন সুশাসনের অভাবের কথা, আপনার কাছে আবার সুস্পষ্ট প্রশ্ন, ব্রেন্টন ট্যারেন্ট অস্ট্রেলিয়ার নাগরিক, সেখানে কোন সুশাসনের অভাব ছিল যার কারণে সে উগ্রবাদী হয়েছে আজকে? যে ধন্যবাদ। আমরা কিন্তু একটা কারণ দেখাইনি মাননীয় সাংসদ, আমরা কিন্তু অনেকগুলো কারণ দেখিয়েছি। এক একটা ব্যক্তি এক একটা মাধ্যমে উস্কে যাচ্ছে, আপনারা কিন্তু একটা কারণে দেখিয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার। আমরা কিন্তু বলছি সে কিন্তু উগ্র জাতীয়তাবাদ মূল্যবোধের অবক্ষয় থেকে কিন্তু সে সহিংস উগ্রবাদে জড়িয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এরপর লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে উগ্র একাধিক কারণ দেখাচ্ছেন। প্রথম কথা হচ্ছে একাধিক কারণ কখনো প্রধান কারণ হতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে উনি বলছেন সুশাসনের অভাব, নাকি সুশাসনের অভাব আছে কিনা আমরা ওনার কাছে এটা জিজ্ঞেস করেছি। ও দেশে সুশাসনের অভাব আছে কিনা? নেই। হ্যাঁ, তো আমরা সুশাসন দিয়ে এখানে বলছি না। হ্যাঁ? আমরা মাননীয় স্পিকার এখানে উগ্র জাতীয়তাবাদ এবং মূল্যবোধের অবক্ষয় থেকে বলছি। মাননীয় স্পিকার, মূল্যবোধের মূল্যবোধের অবক্ষয় এবং উগ্র জাতীয়তাবাদ থেকে বলছি। মাননীয় স্পিকার, তারা এই মাননীয় স্পিকার আমাকে বলতে দিন। তিনি বলেছেন সুশাসনের অভাবে মানুষ জঙ্গিবাদী হামলা করে। উনি বলেছেন অস্ট্রেলিয়ায় সুশাসনের অভাব নেই মাননীয় স্পিকার, তারপরে হামলা করেছে। কেন করেছে?
মাননীয় স্পিকার, তাহলে দোষটা কার? মানুষের ব্র্যান্টন ট্যারেন্ট, তার মধ্যে মূল্যবোধের অবক্ষয় ছিল। এখানে নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া সরকারের কোনো ব্যর্থতা না। মাননীয় স্পিকার, আজকে বলবো আজকে মূল্যবোধের তার অবক্ষয় হয়েছিল। আজকে তার মধ্যে পারিবারিক বন্ধনটা শিথিল ছিল। মাননীয় স্পিকার, তার মধ্যে আজকে উগ্র জাতীয়তাবাদ ছিল। আমরা কিন্তু একক কারণ দেখাচ্ছি না। আমাদের প্রধান অতিথিও কিন্তু বলেছিলেন যে উগ্রবাদে জড়ানো, জঙ্গিবাদে জড়ানো একক কোনো কারণ নেই মাননীয় স্পিকার, কিন্তু তারা বারবার অপব্যবহার দেখিয়ে যাচ্ছেন মাননীয় স্পিকার। সুতরাং একক কারণ দেখালে সম্ভব না মাননীয় স্পিকার। আজকে তারপর বলছি, তারা যে গুজবের কথা বারবার বলছেন যে আমাদের বিশ্বাস, আজকে মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি যে হামলা আজকে গুজব, আজকে কেন মানুষ গুজব বিশ্বাস করবে? আজকে লক্ষ্য করে মানুষ হেলমেট বাহিনী যখন পেটাচ্ছে ছাত্রদেরকে, তখন এই হেলমেট বাহিনী সম্পর্কে যখন মানুষ তথ্য দেয়, তখনই কিন্তু বিশ্বাসের জায়গাটা প্রলুব্ধ হয় মাননীয় স্পিকার। আমরা যদি লক্ষ্য করি, এক স্ত্রী যখন নদীতে ডুবে গিয়েছে, স্বামীকে জিজ্ঞেস করা হলো আপনি স্রোতের বিপরীতে গিয়ে কেন লাশ খুঁজছেন? সে বলছেন সারা জীবন যে স্ত্রী আমার বিপক্ষে গিয়েছে, আজ মৃত্যুর পর আমি বিশ্বাস করি স্রোতের পক্ষে যাবে না, সে বিপক্ষে যাবে। এই যে বিশ্বাসের জায়গা থেকে মাননীয় স্পিকার, সে কিন্তু বিশ্বাস করেছিল মাননীয় স্পিকার। তাই আজকে মাননীয় স্পিকার বলতে চাচ্ছি, আজকে আমরা উগ্রবাদ চাই না, আর চাই না সহিংস উগ্রবাদ জড়িয়ে যাক কোনো সন্তান। আজকে তাই কবির কণ্ঠ মিলিয়ে বলছি, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর উগ্রবাদ, আমরা বলিব সাম্য শান্তি মূল্যবোধ অটুট থাক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সাম্য শান্তি মূল্যবোধ অটুট থাক, সেটিও বিরোধী দলের পক্ষ থেকে আজকে উত্থাপন করলো মাননীয় বিরোধী দল নেতা। এবং তিনি বললেন, একটা সময়ে বলা হতো, একজনের উদাহরণ দিয়ে, একজন ধর্মভ্রষ্ট ব্যক্তির উদাহরণ দিয়ে তিনি বললেন যে বাংলা হবে আফগান, আমরা হবে তালেবান। এই স্লোগানে তারা এখন বিশ্বাস করতে চায় না। তারা আবার এটাও বলতে চায় যে শুধুমাত্র যে আমাদের তথ্য প্রযুক্তির অপব্যবহারে আমাদের এই সহিংস উগ্রবাদকে উস্কে দিচ্ছে তা নয়, পারিবারিক বন্ধনের অভাব, সামাজিক অবক্ষয়, সুশাসনের অভাব, বিচারহীনতার সংস্কৃতি ইত্যাদিকে তারা দায়ী করছে যে আজকের এই তথ্য প্রযুক্তির অপব্যবহার নয়, আমাদের উগ্রবাদকে উস্কে দিবার জন্য। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী, ছায়ামন্ত্রী নাজিয়া মিমের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, শুরু করছি প্রথম আলো পত্রিকার 22 মার্চের একটি খবর দিয়ে, যেখানে টুইটারে একটি বন্দুকের ছবি পোস্ট করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বলা হয়েছে ইউ আর নেক্সট। মাননীয় স্পিকার, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে যখন হত্যার হুমকি দিয়ে বলা হয় ইউ আর নেক্সট, তখন আমরা এটাই বুঝতে পারি যে তথ্য প্রযুক্তির অপব্যবহার, অপচর্চা আজ কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, কতটা উস্কে দিচ্ছে উগ্রবাদকে। মাননীয় স্পিকার, আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার বিরোধী দল যখন বলে গেলেন উগ্রবাদকে উস্কে দিচ্ছে মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধন এর অভাব, বেকারত্ব, সুশাসনের অভাব, মাননীয় স্পিকার, তখন বিষয়টিকে অনেক হাস্যকর এবং অযৌক্তিক মনে হলো। মাননীয় স্পিকার, আমি তাদের জ্ঞাতার্থে জানাতে চাই, হলিয়ারটি জানে হামলাকারী নিবরাস রোহান কোন অসামাজিক পরিবেশ থেকে উঠে এসেছিল মাননীয় স্পিকার? তারা মানুষ তাদের কোন বেকারত্ব মাননীয় স্পিকার, কোন বেকারত্ব তাদের উগ্রবাদী বানিয়েছে মাননীয় স্পিকার? তারা ধনী পরিবারের ছেলে, শিক্ষিত পরিবারের ছেলে, এমনকি মাননীয় স্পিকার তারা সমাজের নামি দামি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসেছে। এখানে কোনো বেকারত্ব, কোনো সুশাসনের অভাব তো মাননীয় স্পিকার প্রভাব ফেলেনি। কারণ মাননীয় স্পিকার, এখানে প্রভাব ফেলেছে শুধুমাত্র তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে উস্কানি। মাননীয় স্পিকার, শুধু এটি নয়, ব্রেন্টন ট্যারেন্ট মাননীয় স্পিকার অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের নাগরিক, এরপরেও উগ্রবাদী হামলা চালিয়েছে। কেন মাননীয় স্পিকার, কেন? কারণ একটি মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির অপব্যবহার, যা আজ প্রমাণিত সত্য। মাননীয় স্পিকার, তারা বারবার বললেন আমরা নাকি বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদের বাড়ার কারণ। আমরা কিন্তু বাড়ার কারণ একবার বলেছি মাননীয় স্পিকার, আমার প্রধানমন্ত্রী বলেছেন, আমি বলছি না, আমার মাননীয় স্পিকার আমার সাংসদও বলবেন না। আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে উস্কে দিচ্ছে, আমরা বাড়ার কারণ বলছি না। আমরা বলছি উস্কে দিচ্ছে, আর তারা বলছে মাননীয় স্পিকার উগ্রবাদ বাড়ার কারণ। মাননীয় স্পিকার, শুধু এটি না, তারা এখানে উপস্থিত জনাব মনিরুল ইসলাম স্যারের বক্তব্যকে তিনি নাকি বলেছেন একটি মাত্র কারণ কখনো উগ্রবাদের কারণ হতে পারে না। মাননীয় স্পিকার, তিনি বলেছেন উগ্রবাদের কারণ হতে পারে না, তিনি কি বলেছেন উগ্রবাদ উস্কে দেওয়ার কারণ হতে পারে না? কিন্তু মাননীয় স্পিকার, আজ আমরা এখানে কথা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের প্রধান অতিথি 2018 সালের 24 নভেম্বর রাজধানীর সিডাপ মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় বলেছিলেন ভিডিও গেম জঙ্গিবাদকে প্রভাবিত করে। মাননীয় স্পিকার, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তার কথার প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাই। পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম খুনিদের একজন হলেন নরওয়ের আন্দ্রে ব্রেভিক। মাননীয় স্পিকার, এই খুনি মাননীয় স্পিকার 2011 সালের 23 জুলাই নরওয়ের সরকারি ভবনে ও রাজনৈতিক ভবনে হত্যা চালিয়ে 77 জন মানুষকে হত্যা করে মাননীয় স্পিকার। আর এই হামলার কারণ কি ছিল মাননীয় স্পিকার? আন্দ্রে ব্রেভিক নিজে বলেছে মাননীয় স্পিকার, সে ওয়ার্ল্ড অফ ওয়েলফেয়ার 2 গেমের একনিষ্ঠ খেলোয়াড় ছিল মাননীয় স্পিকার, এবং এই গেম থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং এই ধরনের উগ্রবাদী হামলার সাথে জড়িয়েছে মাননীয় স্পিকার। আর এই বক্তব্য এটি প্রমাণ করছে যে তথ্য প্রযুক্তির অপব্যবহারে উগ্রবাদকে উস্কে দিচ্ছে। আর মাননীয় স্পিকার, নিউজিল্যান্ডের ঘটনা আমাদের নতুন করে বলার কিছু নেই মাননীয় স্পিকার। নিউজিল্যান্ডের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়ে যেন উগ্রবাদীরা উস্কানি না পায়, তার লক্ষ্যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রথমে কি করেছিল মাননীয় স্পিকার? নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রথমেই
যে ভিডিওগুলো আপলোড হয়েছিল সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাই করেছে। মাননীয় স্পিকার 24 ঘন্টার মধ্যে 15 লাখ ভিডিও ফেসবুক থেকে সরিয়ে ফেলে আর 12 লাখ ভিডিও আপলোডে বাধা দেওয়া মাননীয় স্পিকার কেন করেছে? কেন করেছে মাননীয় স্পিকার? করেছে কারণ তারা এটা বুঝতে পেরেছিল যে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কিন্তু বলছি মাননীয় স্পিকার তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে উস্কে দিচ্ছে, কিন্তু আমরা এটা একবারও বলিনি যে তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদ বাড়ার কারণ। আমরা শুধু বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে উস্কে দিচ্ছে। জি, যে আজকে 2004 সালে জেএমবি কর্তৃক যখন 63 জেলায় একসাথে বোমা হামলা হয়েছিল, তাদেরকে উস্কে দেওয়ার পিছনে কোন মাননীয় তথ্য প্রযুক্তি স্পিকার, কাজ করেছিল? একটু এটি উত্তর দিন। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়েছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হামলা আর উগ্রবাদীকে এক করে ফেলবেন না, সংসদের মূল্যবান সময় নষ্ট করবেন না। মাননীয় স্পিকার, ফিরে আসছে আমার বক্তব্যে। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি শুধুমাত্র জঙ্গিবাদকে আপনার উগ্রবাদ হিসেবে ধরছেন। মাননীয় আপনি স্পিকার, ব্যাখ্যাটা আমাদের করে দেন। প্রধানমন্ত্রী সংজ্ঞা দিয়ে গিয়েছেন। আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে মাননীয় আপনারা স্পিকার, নিজেরাই আমাদের কিন্তু প্রধানমন্ত্রী সংজ্ঞা দিয়ে গিয়েছেন। আপনারা বিপরীতে নিজেরাই কথা বলছেন যে আপনারা আসলে জঙ্গিবাদ বলতে কি শুধুমাত্র উগ্রবাদকে বোঝাচ্ছেন। আজকে একটি শিশু যখন একটি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, মাননীয় স্পিকার, ঐশীর রাজনৈতিক মতো মেয়েরা যখন তার পিতাকে হত্যা করে, পিতা মাতাকে হত্যা করে, তখন কি আপনি এটাকে উগ্রবাদ বলবেন না? মাননীয় আপনার স্পিকার, এটি পারিবারিক ক্রন্দল। মাননীয় স্পিকার, তিনি তো মাননীয় স্পিকার আজকের বিষয়টি বুঝতে পারছেন না। তাহলে আপনারা উগ্রবাদ স্পিকার, পারিবারিক ক্রন্দল উগ্রবাদ। মাননীয় স্পিকার, পারিবারিক ক্রন্দল উগ্রবাদ, রাজনৈতিক অস্থিরতা, এগুলো তো তাকে বুঝতে হবে মাননীয় স্পিকার, শুধু কথা বললে তো হবে না। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি মাননীয় স্পিকার 2018 সালের নির্বাচনে ইন্টারনেটে 3G এবং 4G সেবা বন্ধ রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল মাননীয় স্পিকার? কারণ নির্বাচন কমিশন বুঝতে পেরেছিলেন যদি আমাদের দেশে 3G এবং 4G সেবা চালু থাকে, উগ্রবাদীরা দ্রুত উগ্রবাদী কার্যক্রম ছড়িয়ে উগ্রবাদে উস্কানি দিবে, যে জন্যই 3G এবং 4G সেবা বন্ধ রেখেছিল। যার ফলাফল আমরা কি দেখেছি মাননীয় স্পিকার? দেখেছি পরবর্তী নির্বাচনের চাইতে এবারে নির্বাচন কম সহিংসতাপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে মাননীয় স্পিকার। এজন্যই আমরা মাননীয় স্পিকার এই সংসদে দাঁড়িয়ে বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি আগুনে ঘি দিলে আগুন বেড়ে যায়, উস্কে যায়। মাননীয় স্পিকার, তেমনিভাবে তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে বাড়িয়ে দেয়, উস্কে দেয়। তেমনিভাবে মাননীয় স্পিকার, বাংলাদেশে অর্থাৎ বর্তমান বিশ্বে বাংলাদেশে অন্যতম সমস্যা হলো রোহিঙ্গা সংকট। আর মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জাতির উপর গণহত্যায় প্রাণ হারায় প্রায় 16,000 নিরীহ মানুষ। মাননীয় স্পিকার, 11 লাখ রোহিঙ্গা নিজের দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য। মাননীয় স্পিকার, এই পালিয়ে আসার কারণ কি ছিল মাননীয় স্পিকার? কেন তারা অত্যাচারিত হয়েছিল? মাননীয় স্পিকার, এর পেছনের কারণ যদি আমরা দেখি, বাংলা ট্রিবিউন এবং প্রথম আলো পত্রিকার দিকে তাকাই, তাহলে দেখতে পাই রোহিঙ্গা নিধনে ফেসবুকের দায় স্বীকার করলেন মার্ক জুকারবার্গ। মাননীয় স্পিকার, মার্ক জুকারবার্গ দায় স্বীকার করেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে সবচেয়ে বড় তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠাতা। মাননীয় স্পিকার, রোহিঙ্গা গণহত্যায় হাওয়া দিয়েছে ফেসবুক, এটি প্রথম আলো পত্রিকার খবর। মাননীয় স্পিকার, শুধু এটিই নয়, মাননীয় স্পিকার, ফেসবুকের সবথেকে বড় গণমাধ্যমের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যখন মার্কিন সংবাদ মাধ্যম ভক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, খবরের নামে গুজব ছড়ানোর মধ্য দিয়ে মুসলিম রোহিঙ্গা বিদ্বেষী মনোভাবে উস্কানি ও প্রণোদনা জোগানোর কাজ করছে ফেসবুক। মাননীয় স্পিকার, ফেসবুকের মতো সবথেকে বড় তথ্য প্রযুক্তির মাধ্যমের প্রতিষ্ঠাতা যখন এটা স্বীকার করে নিয়েছেন যে তথ্য প্রযুক্তির অপব্যবহারে উগ্রবাদকে উস্কে দিচ্ছেন, তখন তাদের কি এমন সমস্যা? মাননীয় স্পিকার, আমাদের এই কথাটি মানতে আমি তা বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামীমা, তার কোনো পারিবারিক সমস্যা ছিল না, সামাজিক বৈষম্যের অভাব ছিল না, তারপরে উগ্রবাদী হয়েছে মাননীয় স্পিকার। কেন হয়েছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে, যেটা প্রমাণিত মাননীয় স্পিকার। আর এই মাননীয় স্পিকার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তিনি আইএস যোগ দেয়, আর এই আইএস তার জীবনকে ধ্বংস করে দিয়েছে মাননীয় স্পিকার। এখন সে তার এই বিভীষিকাময় ধ্বংস হওয়া জীবন থেকে ফেরত আসতে চায় মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, সময় শেষ মাননীয় হয়েছে। স্পিকার, 10 সেকেন্ড সময় চেয়েছি। মাননীয় স্পিকার, আমরা চাই না শামীমার মতো আর কারো জীবন এমন বিভীষিকাময় ছন্ন ছাড়া হয়ে যাক সোশ্যাল মিডিয়ার ভয়াল থাবায়। আর তাই আজ আমরা এই সংসদে দাঁড়িয়েছি এই প্রস্তাবটি নিয়ে যে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে, আর এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রীকে তার বক্তব্যের জন্য। ঘুরে ফিরে একই মাননীয় সংসদ নেতার সাথে সুর মিলিয়ে বললেন যে তথ্য প্রযুক্তির অপব্যবহারে উস্কাবাদকে, জঙ্গিবাদকে, উগ্রবাদকে উস্কে দিচ্ছে, এবং তিনি বলছেন যে আমরা তো প্রধান কারণ বলছেন, আমরা উস্কে দেওয়ার কথা বলছি, এবং বলছেন যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে টার্গেট করে যেটা বলেছে ইউ আর দ্য নেক্সট, এবং সেটা কিসে বলা হয়েছে? এই তথ্য প্রযুক্তির মাধ্যমে বলা হচ্ছে। অপব্যবহারের কথা তারা বারবার বলছেন, এবং জনাব মনিরুল ইসলাম আজকে প্রধান অতিথি তার উদাহরণ দিয়ে বললেন, তিনিও বলেছিলেন কোনো এক অনুষ্ঠানের সভায় বা সেমিনারে যে ভিডিও গেমের মাধ্যমে কিন্তু আমাদের এই কিশোররা, তরুণরা নানা রকম সহিংস উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। তিনি দাবি করলেন যে আজকের এই প্রস্তাবটি অবশ্যই গ্রহণ করার দাবি রাখে, কারণ এই তথ্য প্রযুক্তি বর্তমানে এই অপব্যবহারের কারণে আমাদের জঙ্গিবাদ, সন্ত্রাসী, উগ্রবাদকে বাড়িয়ে দিচ্ছে, উস্কে দিচ্ছে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রীকে তার বক্তব্যের জন্য। এবার আসবো আমরা বিরোধী দলীয় উপনেতা জিহাদুল ইসলামের কাছ থেকে তার বক্তব্য শুনবার জন্য। মাননীয় উপনেতা জিহাদুল ইসলাম তার বক্তব্য প্রদান করছেন।
ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে এই সংসদ আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে যখন আমরা একটি বিষয় নিয়ে বিতর্ক করছি, বিতর্কের বিষয় এই সংসদ মনে করে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে, কিন্তু আজকে সরকারি দল যখন এই গ্যারান্টি করছেন যে তারা মুখ্য ভূমিকা পালন করছে, কিন্তু আমরা এটা মানিয়ে নিতে পারি না। কারণ কি, অপব্যবহারই যখন তারা প্রত্যয় যোগ করেন তখন শুধুমাত্র একটিমাত্র কারণ হিসেবে আমরা তথ্য প্রযুক্তিকে গণ্য করতে পারি। তাই আজকে আমরা মনে করি যে তারা যে বিতর্কটি করছেন তারা আসলে গ্রাউন্ড ফ্লোর অথবা ভুল জায়গা থেকে বিতর্কটি করার চেষ্টা করছেন। এরপরে কেন আমরা বলছি যে শুধুমাত্র একটি মাত্র কারণ কখনোই উগ্রবাদকে উস্কে দিতে পারে না, কারণ কি আমরা মনিরুল ইসলাম স্যারের কথাগুলি বলতে পারি যে তিনি সর্বপ্রথম বলেছেন যে বঞ্চনাবোধ থেকে আজকে উগ্রবাদের উৎপত্তি। তাহলে আপনারা কীভাবে বলতে পারেন শুধুমাত্র তথ্য প্রযুক্তি মানুষকে উগ্রবাদকে উস্কে দিচ্ছে? এরপর আপনারা বললেন যে আমরা উগ্রবাদ বলতে উস্কে দেওয়া বলতে বাড়ানো বোঝাচ্ছি না, কিন্তু দ্বিতীয় বক্তা শেষের দিকে বলে গেলেন যে আজকে উগ্রবাদ বলতে অথবা উস্কে দেওয়া বলতে আমরা আজকে বাড়ানো বোঝাচ্ছি। তাই আজকে আপনাদের কথাগুলো আপনারা নিজেরাই সমন্বয় করে আসতে পারেন আজকে আপনারা কী বলতে চাচ্ছেন। এরপর আমরা বলবো কেন আজকে আমরা বলছি এই সংসদ মনে করে তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে উস্কে দিচ্ছে না। এই প্রথমে আমরা যে কথাটি বলতে চাচ্ছি এটা হচ্ছে সুশাসনের অভাব। 2012 সালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে উন্নয়নশীল দেশগুলিতে সুশাসনের অভাবে উগ্রবাদকে উস্কে দিচ্ছে। এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বলতে পারি 2014 সালে প্রকাশিত একক পত্রিকার পর্যবেক্ষণে বলা হয়েছে সম্প্রতি সময়ে দুর্নীতি এবং সুশাসনের অভাব তরুণদের বোকা হারামের মতো জঙ্গিবাদে যোগ দেওয়ার জন্য কি আহ্বান জানাচ্ছে। তো এই ক্ষেত্রগুলি থেকে আমরা কীভাবে আপনি বলতে পারেন তথ্য প্রযুক্তি তাদেরকে উস্কে দিয়েছে। এরপরে আমরা বলতে পারি যে দুর্বল পারিবারিক বন্ধন। আজকে আপনারা বলছেন দুর্বল পারিবারিক বন্ধন, আজকে আমরা ঐশীর কথা বলছি, ঐশী উগ্রবাদে জড়ায়নি। কীভাবে আপনি বলছেন ঐশী উগ্রবাদে? পিতামাতাকে হত্যা করা কেউ উগ্রবাদ নয়, এটা পারিবারিক দ্বন্দ্ব। আপনি কীভাবে বলতে পারছেন? পারিবারিক কলহের মধ্যে তো এই ধরনের হত্যা বিষয়গুলো আসে না। তাহলে আমরা বলতে পারি সে উগ্রবাদে জড়িয়েছে। এই উগ্রবাদগুলো জড়ানোর জন্য কোন তথ্য প্রযুক্তি তার পিছনে কাজ করেছে না? তার পারিবারিক বন্ধন দুর্বল ছিল। আমরা জানি যে কি ঐশী সর্বপ্রথম মাদক গ্রহণ করেছিল তার পরিবার থেকে, এবং তার পরিবার তাকে অঢেল সুযোগ দিয়েছে বিভিন্ন জায়গায় মেশার জন্য। এই ক্ষেত্র থেকে সে উগ্রবাদ জড়িয়েছে। এরপরে আমরা বলতে পারি 29 অক্টোবর 2016 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি প্রকাশিত একটি রিপোর্টে দেখা যায় বাংলাদেশে 13 লক্ষ পথশিশু রয়েছে, যাদের মধ্যে 44% বর্তমানে মাদক ব্যবসার সাথে জড়িত এবং 35% বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। এই যে আমরা 13 লক্ষ শিশুকে উগ্রবাদ তৈরি করছি অথবা 13 লক্ষ শিশু বাংলাদেশে উগ্রবাদে তৈরি হচ্ছে, এর পিছনে কোনো ধরনের তথ্য প্রযুক্তি দায় কিনা আপনি বলে যাবেন? তাদের পরিবার নেই, এই জন্য তারা কিন্তু আজকে উগ্রবাদে জড়িয়ে পড়ছে। এরপরে আমরা বলতে পারি রাজধানীতে কিছুদিন আগে উত্তরাতে আমরা গ্যাং কালচার নামে একটি অবস্থা দেখিয়েছিলাম, যেখানে মধ্যে 9ম শ্রেণীর একটি শিশু তার বন্ধুদের হাতে হত্যার শিকার হয়েছে। কীভাবে দেখা যাচ্ছে? এই ধরনের উগ্রবাদের মাধ্যমে তাদের পরিবার তাদেরকে ছাড় দিয়েছে, তারা গ্যাং কালচারের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই ক্ষেত্রে আপনারা তথ্য প্রযুক্তির কোন দিকগুলো দেখাবেন যে তাদেরকে উগ্রবাদে জড়িয়ে পড়ার জন্য আশঙ্কা দেখিয়েছে? এরপর আপনারা বললেন যে আমরা বলি বেকারত্বের কথা। বেকারত্বের কথাগুলো প্রথমে দেখে নিন। 2016 সালে বিশ্বব্যাংক কর্তৃক পরিচালিত একটি জরিপে বলা হয়েছে যে আফ্রিকা থেকে অধিকাংশ যারা জঙ্গিবাদে যোগ দিচ্ছে তাদের প্রত্যেকেই বেকার। এবং একইভাবে আমরা সোমালিয়াতে ইউনিসেফ কর্তৃক একটি জরিপে দেখা যায় যে যারা ওই দেশে জঙ্গিবাদে যোগ দিয়েছে তাদের 27% অর্থনৈতিক কারণে, অর্থাৎ তাদের মধ্যে বেকারত্বের থেকে যে একটি ক্ষোভ তৈরি হয়েছে, ওই ক্ষোভ থেকে তারা কী করেছে? জঙ্গিবাদ জয়েন দিয়েছে। এরপর আমরা বলতে পারি উগ্র জাতীয়তাবাদ। আজকে আপনারা বলছেন বারবার উগ্র জাতীয়তাবাদ ফেসবুকের মাধ্যমে ছড়াচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 19 শতক অথবা 20 শতকের পৃথিবীতে এই পরিমাণ যে আমরা 60 লক্ষ ইহুদিকে হত্যা দেখেছি, অথবা আমরা 20 লক্ষ মুসলিমের মাধ্যমে 20 লক্ষ মানুষকে হত্যা দেখে, এই উগ্রবাদগুলো কোন ধরনের তথ্য প্রযুক্তিকে উস্কে দিয়েছিল আপনারা বলে যাবেন? এরপরে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি, বর্তমানে যতগুলো জঙ্গি সংগঠন প্রতিষ্ঠিত রয়েছে প্রতিটির প্রতিষ্ঠা লগ্ন হচ্ছে যে কি 1970 থেকে নিয়ে 2000 সালের মধ্যে। তখনকার কোন তথ্য প্রযুক্তির ব্যবহারগুলো তাদেরকে উস্কে দিয়েছিল? তাদেরকে জঙ্গিবাদ দমনে উস্কে দিয়েছে। বলছেন যে ব্রেন্টন টেরেন্ট নাকি উগ্র জাতীয়তাবাদী। উগ্র জাতীয়তাবাদী যদি হয় তাহলে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, তিনি কেন নিউজিল্যান্ডে হামলা করেছেন? কেন? উত্তর দিয়ে যাবেন আপনি। দেখুন, তিনি বর্ণবাদী অথবা উগ্র জাতীয়তাবাদী হ্যাঁ, সেটা নিজের দেশে কেন করলেন না? নিজের দেশে তিনি যেখানে সুযোগ পেয়েছেন, কারণ তিনি উগ্রবাদী অন্যভাবে আজকে তিনি যেই দেশে নিজের কর্মকাণ্ডগুলো করার সুযোগ পেয়েছেন তিনি ওই দেশে গিয়ে করার সুযোগ পেয়েছেন। এরপরে আমরা প্রথমে যে জিনিসগুলো দেখতে পাই, দেখুন আজকে আপনারা বারবার বলতেছেন যে উগ্র জাতীয়তাবাদ কেন হচ্ছে। আজকে আমরা জানি 2009 জাতীয়তাবাদ হলো এমন একটি মতবাদ যেখানে নিজের দেশের প্রতি প্রেম, মানে নিজের দেশের প্রতি উগ্র ভালোবাসা। তাহলে সেটা তো অস্ট্রেলিয়া হামলা করার কথা ছিল। এই যে আপনাদের তাহলে কেন সে নিউজিল্যান্ডে করলো? উত্তর দিয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই উগ্র জাতীয়তাবাদ তখনই ভয়ঙ্কর ওঠে যখন আমি নিজের দেশে আমি নিজেকে সেরা মনে করবো এবং বাইরের থেকে যারা এসেছে তাদেরকে আমি ক্ষতিকারক মনে করবো। আপনারা বারবার বলতেছেন জাতীয়তাবাদে আমি বাংলাদেশকে ভালোবাসি, তার মানে এই না যে আমি পাহাড়িদেরকে হত্যা করবো। আপনি এটাই বলবেন যে আজকে আমি এর মানে এই না যে আমি বাংলাদেশকে ভালোবাসি, এর মানে আমি বাংলাদেশের বাইরে যারা আছে তাদেরকে হত্যা করব। আমি হামলা করব। অস্ট্রেলিয়াতে কিন্তু অভিবাসী ছিল, তাহলে অস্ট্রেলিয়া হামলা না করে অস্ট্রেলিয়াতে সে সুযোগটি পায়নি। সে নিজের জিদ দেখানোর জন্য, নিজের আক্রোশ দেখানোর জন্য সে আমরা এটাই তো বলছি স্পিকার, উগ্রবাদীরা উস্কানিভাবে
তথ্য অর্ডার প্রযুক্তির মাধ্যমে- মাননীয় মন্ত্রী একটু অপেক্ষা করুন। জি, আমরা এই ঘটনার নিষ্পত্তি চাই, আপনার বক্তব্য আপনি শেষ করুন। ধন্যবাদ, আপনি আসন গ্রহণ করুন। জি। এই ক্ষেত্রগুলির থেকে আমরা দেখতে পাই তাদেরকে কোনো ধরনের তথ্য প্রযুক্তি উস্কে দেয়নি। আজকে আমরা জানি যখন বারাক ওবামা ক্ষমতায় ছিলেন তখন কোনো ধরনের এই শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের স্ফুলনটি ঘটেনি, কিন্তু যখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এসে নিজেকে জাতীয়তাবাদী হিসেবে এবং যারা উগ্র জাতীয়তাবাদ সমর্থন করে তাদের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এরপর আমরা বিভিন্ন জায়গায় উগ্রবাদের প্রতিষ্ঠা দেখতে পাই। তার মানে হচ্ছে তথ্য প্রযুক্তি কোনোভাবেই দায়ী নয়, মূলত দায়ী হচ্ছে যে আমাদের উগ্রবাদ চিন্তাভাবনা এবং একটি নেতার মাধ্যমে। এই ক্ষেত্রগুলো থেকে আমরা বলতে পারি যে কি আজকে আপনাদের যেই দাবিগুলো ছিল এই দাবিগুলো কোনোভাবেই প্রকাশ হওয়ার সুযোগ রাখে না। এরপরে আপনারা বলেছেন যে কি তথ্য প্রযুক্তি পৃথিবীতে উস্কে দিচ্ছে না, কমাচ্ছে। আজকে আমরা বলতে পারি যে কি দ্য আটলান্টিক পত্রিকা 2012 সালে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে যে পৃথিবীতে বর্তমানে তথ্য প্রযুক্তির কারণে উগ্রবাদ অনেক কমে এসেছে। আমরা 20 শতকের দিকে যদি তাকে প্রচুর পরিমাণে উগ্রবাদ দেখতে পেয়েছি, যে ধর্মের নামে, জাতীয়তার নামে, দাঙ্গার নামে বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করেছে, কিন্তু আমরা 21 শতকে এসে দেখেছি কি না, উগ্রবাদ কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? কারণ এই তথ্য প্রযুক্তি আমাদের মধ্যে একটি জবাবদিহিতা সৃষ্টি করেছে, আমাদের পরস্পরের প্রতি নজরদারি সৃষ্টি করেছে, আমাদেরকে বাংলাদেশি নাগরিক অথবা দেশীয় নাগরিক থেকে বিশ্ব নাগরিকে পরিণত করেছে। তাই আমরা বলতে চাইছি কি আজকে এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে গৃহীত হওয়ার দাবি রাখে না। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় ছায়ামন্ত্রীকে, জিহাদুল ইসলামকে তার বক্তব্যের জন্য। তিনিও এসে একই কথা বললেন যে বেকারত্ব, হতাশা, আজকের অর্থনৈতিক বৈষম্য, এই সকল কারণগুলোই কিন্তু দায়ী, উগ্র জাতীয়তাবাদকেও দায়ী করেছেন এবং সে কারণের জন্যই আজকে যে নিউজিল্যান্ডে হামলা হয়েছে সে শ্বেতাঙ্গ কর্তৃক সে হামলাকে তিনি উগ্র জাতীয়বাদের সাথে উল্লেখ করে বলেছেন যে কোনো কারণেই তথ্য প্রযুক্তির অপব্যবহার উগ্রবাদকে উস্কে দেওয়ার প্রধান কোনো কারণ নয়। তিনিও এই প্রস্তাবের বিরোধিতা করে এই প্রস্তাবটি যাতে এই সংসদে পাশ না হয় তার দাবি রাখলেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় সদস্য সরকারি দলের লতিকা হালদারের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আমি এতক্ষণ বসে বসে বিরোধী দলের প্রত্যেকটি বক্তার বক্তব্য শুনছিলাম আর ভাবছিলাম তারা কিভাবে আজকে নিজেদের এতটাই অন্ধকারাচ্ছন্ন করে গেলেন। তারা বলে গেলেন 20 শতকের দাঙ্গা হাঙ্গামার কথা, অথচ তারা কি দেখতে পাচ্ছেন না বর্তমান সময়ে ঘটে যাওয়া নাসিরনগরের ঘটনা? দেখতে পাচ্ছেন না রামুর ঘটনা? দেখতে পাচ্ছেন না কি হলিয়াটিজনের ঘটনা? তাহলে তো আমাদের ফিরে যাওয়া উচিত সেই 20 শতকে। তাহলে আমরা চলুন 20 শতকের সংসদে গিয়ে দাঁড়িয়ে এই আলোচনাই করি যে 20 শতকে কি হয়েছে। আপনারা কি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখতে পাচ্ছেন না? হলিয়াটিজনে কিভাবে হামলা হয়েছে, নাসিরনগরে কিভাবে হামলা হয়েছে, নাসিরনগরে কাবা ঘরের ছবিকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পরে কিন্তু নাসিরনগরে সেই ভয়াবহ হামলা ঘটে। এটিকে আপনারা কিভাবে দেখছেন আজকে বলে যাবেন। মাননীয় স্পিকার, আমরা দেখেছি রামুর ঘটনা। রামুতে কি হয়েছিল মাননীয় স্পিকার? উত্তম বুড়ো নামে একজন কোরআনকে অবমাননা করে কোথায় পোস্ট দিয়েছিল? সোশ্যাল মিডিয়াতেই। কিন্তু কারো কানে কানে গিয়ে বলে যায় নাই এই কোরআন খারাপ, বলেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, যার মাধ্যমে আজকে এত মানুষ জানতে পেরেছে এবং তার কারণে আজকে রামুতে হামলা হয়েছে এবং মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে রামু সেই ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। মাননীয় স্পিকার, আমরা কেউ ভুলে যাইনি এখানে পাবনার সাথিয়ার, রংপুরের গঙ্গাচড়া সেই সাম্প্রদায়িক হামলার ক্ষত। মাননীয় স্পিকার, আমাদের হৃদয়ের কারো হৃদয় থেকে সেটি মুছে নেই, কিন্তু তাদের পাশার হৃদয় থেকে মুছে গেছে। মাননীয় স্পিকার, তারা ভুলে গেছে সেই ঘটনা যেখানে তথ্য প্রযুক্তির অপচর্চা আর অপব্যবহার করে আজকে এই হামলা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তাদের বিরোধী দলীয় নেতার প্রথম বক্তার কাছে তিনি বলে গেলেন আমরা নাকি তারা আজকে দেখে গেছেন উৎপত্তির কারণ মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক ভাঙন, সুশাসনের অভাব, উগ্র জাতীয়তাবাদ। মাননীয় স্পিকার, একটা কথা বলতে চাই এখানে, আমরা কিন্তু আজকে বলিনি একক কারণ, আমরা বলছি প্রধান কারণ। মাননীয় স্পিকার, তাদের দ্বিতীয় বক্তা বলে গেলেন ই প্রত্যয়ের কথা। মাননীয় স্পিকার, তাদের দ্বিতীয় বক্তা ই প্রত্যয় সম্পর্কে ভালো কোনো ধারণাই নেই তার। তিনি আজকে বলে গেলেন ই প্রত্যয় দ্বারা নাকি একটি কারণ বোঝায়। মাননীয় স্পিকার, ই প্রত্যয় দ্বারা বোঝায় মুখ্য কারণ, এটি ছাড়া অন্য কারণ থাকতে পারে, তবে আজকে মুখ্য কারণটি হচ্ছে ই প্রত্যয় দ্বারা আমাদের তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কিভাবে উগ্রবাদকে উস্কে দেওয়া হয়েছে। তারা আজকে বিতর্কে মূলটি বুঝতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে তাদের বিসমিল্লাহতেই গলদ রয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তারা বলেন উগ্র জাতীয়তাবাদের কথা। মাননীয় স্পিকার, উগ্র জাতীয়তাবাদ আর উগ্রবাদ কি এক জিনিস? বলে যান উগ্র জাতীয়তাবাদ উগ্রবাদ কি এক জিনিস? আজকে আমি যদি আমার দেশপ্রেমে অন্ধ হয়ে আমি যদি অন্য দেশের উপর হামলা করি সেটি হবে উগ্র জাতীয়তাবাদ। আর কেউ যদি উগ্রবাদী চিন্তা চেতনা থেকে অন্যের ক্ষতির উদ্দেশ্যে বা বিশেষ কোনো গোষ্ঠীর ক্ষতির উদ্দেশ্যে হামলা করে সেটি হবে উগ্রবাদ। আপনারা আজকে উগ্র জাতীয়তাবাদ আর উগ্রবাদের মধ্যে পার্থক্য বুঝতে পারেননি। মাননীয় স্পিকার, জি, প্রশ্নটা নেই। তাহলে আপনি এটা ব্যাখ্যা করে যাবেন যে জাতিগতভাবে মানে আমরা 10 জন লোক মিলে আরেক 10 জন লোকের উপর যদি হামলা করি তাহলে সেটাকে উগ্রবাদ ধরা হবে না, উগ্র জাতীয়তাবাদ ধরা হবে। আপনার কথা হচ্ছে দলগতভাবে হামলাগুলো উগ্রবাদের সঙ্গে হবে না। পরিষ্কার করে বলুন, আমাকে বোঝাতে সক্ষম হন, আমি উত্তরটি দিয়ে যাব। মাননীয় স্পিকার, দেখুন, আপনি বারবার বলছেন যে আমরা যদি সবাই মিলে একটি দেশের লোক মিলে আরেকটি দেশের উপর হামলা করি তাহলে সেটা উগ্রবাদের সংজ্ঞানে পড়ে না। সেটি হবে উগ্র জাতীয়তাবাদ। আমার প্রশ্নের উত্তরটি কি বুঝতে পেরেছেন? আপনি তাহলে উগ্র জাতীয়তাবাদ আর উগ্রবাদকে একত্রে মেনে নিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন? অবশ্যই মেনে নিচ্ছি। কিভাবে মেনে
নিচ্ছেন বলুন? অবশ্যই, কারণ কি যখন উগ্রবাদ হয় কখন উগ্র জাতীয়তাবাদ আমি নিজেকে মোটিভেটেড করে যখন আরেকজনের উপর হামলা করি তখনই সেটাকে উগ্রবাদ বলা হয়। যখন আমি নিজেকে বলছি আমি শ্রেষ্ঠ, আজকে আমি যখন বলছি আমি বাঙালি আমি শ্রেষ্ঠ, আজকে পাহাড়িরা বাংলাদেশের অধিকারী না তাদের উপর হামলা করবো তখন এটা উগ্র জাতীয়তাবাদ হবে। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে প্রকাশ করবো না, আমি নিজের মধ্যে দমিয়ে রাখবো, তখন উগ্র জাতীয়তাবাদ। সময় নষ্ট করে সংসদকে বিভ্রান্ত করবেন না। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে আসছি। যখন সঠিক কথা বলার সময় আসে তখন অর্ডার প্লিজ, অর্ডার জি। এক কথায় উত্তর দিতে পারেন। মাননীয় স্পিকার, প্রথম আলো 27শে মার্চের শিরোনাম বলছে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন। মাননীয় স্পিকার, ফ্রান্সের এই মুসলিম সংগঠনটি কেন আজকে যেসব দেশে সুশাসন নেই তাদের বিরুদ্ধে কোনো মামলা করলো না? কেন মামলা করলো না? কেন আজকে ইউটিউব এবং ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে হলো? কারণ এগুলোর মাধ্যমে আজকে তথ্য প্রযুক্তির এই মাধ্যমগুলোকে ব্যবহার করে আজকে উগ্রবাদকে উস্কে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, যা সুস্পষ্ট প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, অস্ট্রেলিয়ায় জেল হতে পারে সোশ্যাল মিডিয়া প্রধানদের। কেন আজকে অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া প্রধানদের জেল হতে পারে? কেন যেসব দেশে সুশাসনের অভাব রয়েছে সেসব দেশে কর্তা ব্যক্তিদের কেন জেল হতে পারে না? কেন যেসব পরিবারে ভাঙন রয়েছে কেন সেই বাবা মা আজকে জেল হতে পারে না? কেন হতে পারে না? কেন আজকে সোশ্যাল মিডিয়া প্রধানদের জেল হতে হচ্ছে? মাননীয় স্পিকার, আমরা দেখেছি নো প্লিজ। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আগুন লাগতে কিভাবে আগুন লেগেছে। ক্যালিফোর্নিয়া মসজিদে কিভাবে আগুন লেগেছে অবগত আছেন কি? অবগত হয়ে নিন যদি না থাকেন। ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে, নিউজিল্যান্ডের মসজিদে আগুন লাগা সেই ভিডিও দেখে উস্কানি প্রাপ্ত হয়ে। তাহলে এখানে দেখুন, এখানে উস্কানিটা কি দিয়েছে? আপনার পারিবারিক ভাঙন নাকি সুশাসনের অভাব না মূল্যবোধের অবক্ষয়? কোনটি দিয়েছে? কোনটি দিয়েছে? আজকে দিয়েছে তথ্য প্রযুক্তির অপব্যবহারই কিন্তু। মাননীয় স্পিকার, নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেই সড়ক আন্দোলনের নামই ছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেই আন্দোলনটি কিভাবে অনিরাপদ হয়ে গিয়েছিল, কিভাবে সহিংসতার রূপ নিয়েছিল? সেটি সহিংসতার রূপ নিয়েছিল কেবলমাত্র একটি গুজবের মাধ্যমে। নওশাবা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে সে গুজব ছড়ায়, সেই গুজব থেকে সেই নিরাপদ আন্দোলনটি আজকে আমরা অনিরাপদ হতে দেখেছি। কিভাবে হয়েছে? লক্ষণীয় বিষয় এখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এর জন্য আজকে আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2018 সালের 8ই এপ্রিল আবু বকর নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই গুজব শুনে মধ্যরাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের বাসায় হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় তার বাড়ি ঘর সব কিছু। মাননীয় স্পিকার, কেন হয়েছিল সেটিও একটি গুজবের কারণ হয়েছে। গুজব কোথায় ছড়িয়েছে? কানে কানে বলে গেছে? সেটা তো বলছে সোশ্যাল মিডিয়াতে, নাকি আপনার পারিবারিক নাম ভাঙানোর কারণে হয়েছে? মাননীয় স্পিকার, 2014 সালে কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যা করেছে পুলিশ। এই খবরটি প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই খবরটি প্রকাশিত হওয়ার পর একজন পুলিশ সহ আহত হয় প্রায় শতাধিক। এতগুলো মানুষ কেন আহত হয়েছে? একজন পুলিশ কেন নিহত হয়েছে? সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে বলেই তো হয়েছে। কেন এই উগ্রবাদী হামলাটি হয়েছিল? পারিবারিক ভাঙন ছিল সেখানে কোনো, নাকি সুশাসনের অভাব ছিল? যুক্তরাষ্ট্র আপনি বলছেন সুশাসনের অভাব রয়েছে, বলে যান। মাননীয় স্পিকার, আমাদের এখানে উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম স্যার, যিনি কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান, তিনি বলে গেছেন যে অনলাইন হচ্ছে জঙ্গিবাদের একটি বড় প্ল্যাটফর্ম যার মধ্যে দেশকে জঙ্গিবাদ ছড়াচ্ছে। কিছুদিন আগে কাউন্টার টেররিজম ইউনিট যখন নরসিংদীতে একটা অভিযান চালায় এবং খাদিজা ও মৌ নামে দুইজন নারী শিক্ষার্থীকে যখন গ্রেপ্তার করে, তখন তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা উদ্বুদ্ধ হয়েছিল অনলাইনের মাধ্যমে, তাদের দাওয়াতি কার্যক্রম তারা অনলাইনের মাধ্যমে বিস্তার করছিল। মাননীয় স্পিকার, খাদিজা যেই অনলাইন আইডি থেকে উদ্বুদ্ধ হয়েছিল, সে আইডির নাম ছিল আল্লাহর সৈনিক। এখানে আপনারা কি বলবেন? এখানে তারা সরাসরি অনলাইন থেকে উদ্বুদ্ধ হয়েছে। এখানে তথ্য প্রযুক্তির অপব্যবহারই মুখ্য ভূমিকা পালন করেছে উগ্রবাদ তুর্কি দিতেন। মাননীয় স্পিকার, শেষ করতে হবে, আপনাকে শেষ করতে হবে। মাননীয় স্পিকার, 10 সেকেন্ড চেয়েছি। মাননীয় স্পিকার, ইউথ এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম অন সোশ্যাল মিডিয়া, যেটা সম্পর্কে আমার বিরোধী দলের নেতারা অবগত আছেন, এটি হচ্ছে ইউনেস্কো কর্তৃক একটি গবেষণাপত্র, যেখানে ইউনেস্কো বলেছে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে আজকে উস্কে দিচ্ছে। যেখানে ইউনেস্কোর মতো একটি সংস্থা আজকে গবেষণা করে বলছে যে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে উগ্রবাদকে উস্কে দেওয়া হচ্ছে, সেখানে তারা আজকে তাদের সেই খোরা আর বিভ্রান্তকর যুক্তি নিয়ে পড়ে রয়েছে। তারা শুধুমাত্র আজকে সংসদকে অন্ধকারাচ্ছন্ন করে যাচ্ছে। মাননীয় স্পিকার, শেষ করছি। মাননীয় স্পিকার, আমরা আর চাই না আমাদের এই বাংলাদেশে কোনো উগ্রবাদী দেখতে। আমরা চাই একটি উগ্রবাদ মুক্ত সমাজ। আমরা চাই আমাদের এই দেশে যেন আমরা সবাই নিরাপদে থাকি, দিন শেষে সবাই যেন ফিরে যেতে পারি আমাদের আপন নিরে, আমাদের প্রিয়জনদের কাছে। মাননীয় স্পিকার, সেই প্রত্যাশা রেখে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি এই মহান সংসদের জন্য এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকে সরকারি দলের পক্ষ থেকে মাননীয় সংসদ নেতা লতিকা হালদার, নারী সংসদ নেতা, তিনি আজকে বিরোধী দলের সদস্যদেরকে পাষাণ হৃদয় বলে উল্লেখ করেছেন। আমরা সেই পাষাণ হৃদয়ে যারা রয়েছেন তারা হচ্ছেন তামিলুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এবং আমরা একটা বিষয়তে নিশ্চিত হচ্ছি, সেটি হচ্ছে যে দুই পক্ষই কিন্তু এক জায়গায় কিন্তু এক স্রোতে রয়েছে। সবাই কিন্তু আজকে বিচারকদেরকে আমাদেরকে কনফিউজ করতেছে যে জনাব মনিরুল ইসলাম সাহেব ওরা বলে ওদের কথা বলেছে, এরা বলে এদের কথা বলেছে।
এখন আমি জানি না সবশেষে এসে আমাদের প্রধান অতিথি কি বলবেন। তিনি যদি বলে থাকেন এদের পক্ষে তাহলে তিনি কি বলবেন, যদি বলে থাকেন ওদের পক্ষে তাহলে কি বলবেন, সেটা আমরা শুনতে পারবো। তবে আমি এবার অনুরোধ করছি আজকে বিরোধী দল যাদেরকে পাষাণ হৃদয়ের অধিকারী বলে বলা হয়েছে সেই দলের মাননীয় সদস্য আমাদের ফয়সাল আহমেদকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার সুযোগ দেওয়ার জন্য। আজকে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে এই সংসদ মনে করে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, প্রথমে ক্লিয়ার করা দরকার অপব্যবহার এটা কখন আসে। মাননীয় স্পিকার, যখন আমার রিয়েলিটিতে আমার সুশাসন থাকে না, বাক স্বাধীনতা থাকে না, যখন মাননীয় স্পিকার আমার মাথার মধ্যে বারবার জাতীয় উগ্রবাদ মাননীয় স্পিকার খেলা করে, তখন মাননীয় স্পিকার আমার মধ্যে আসে অপব্যবহারের কথাটা। তখনই মাননীয় স্পিকার আমি সোশ্যাল মিডিয়ায় গিয়ে অপব্যবহারের যে প্রশ্নটা সেটা আসে মাননীয় স্পিকার। এখন লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আপনারা একটা এমন কিছু দেখিয়ে যান যেটা কিনা মাননীয় স্পিকার এই যে তথ্য প্রযুক্তি এটার উপর বেস করে মাননীয় স্পিকার এমন কোনো সংগঠন আছে কিনা উগ্রবাদী, কিংবা এটার উপর বেস করে এমন কোনো সংগঠন আছে কিনা যারা এটার উপর বেস করেই চলতেছে এবং এটার উপর বেস করে টিকে আছে, নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন এই যে উগ্রবাদটা মাননীয় স্পিকার, এটা আজকে নতুন নয়, এটা বর্তমান প্রেক্ষাপটের বিষয় নয়, এটা অনেক আগে থেকে চলে আসতেছে মাননীয় স্পিকার এই উগ্রবাদটা। আজকে আপনি লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 1925 সালের 16 এপ্রিল বুলগেরিয়ার রাজধানীর সোফিয়ার মাননীয় স্পিকার সেন্ট নেডেলিয়া চার্চে যে হামলা করা হয়েছিল, 150 জন মানুষ মেরেছিল মাননীয় স্পিকার, 500-এর উপর আহত করেছিল কারা মাননীয় স্পিকার, এই যে উগ্র জাতীয়তাবাদীরা মাননীয় স্পিকার। তখন যে উগ্রবাদ ছিল সেটার পিছনে মাননীয় স্পিকার কোন তথ্য প্রযুক্তি দায়ী মাননীয় স্পিকার, সেটা একটু মাননীয় স্পিকার প্রশ্ন করেছিলাম যে আজকে এই যে জেএমবি কিংবা আমাদের 71-এর গণহত্যা মাননীয় স্পিকার, ভারতে যে দাঙ্গা দেখেছি আমরা মাননীয় স্পিকার, এগুলোর পিছনে কোন জাতীয়তা কোন মাননীয় স্পিকার তথ্য প্রযুক্তি দায়ী ছিল সেটা উত্তর দিয়ে জাননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার প্রশ্ন করেছিলাম যে আজকে এই যে আফ্রিকা, দেখুন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আফ্রিকা 20 বছর পিছিয়ে আছে তথ্য প্রযুক্তি থেকে, সেই আফ্রিকাতে কেন পৃথিবীর সবচাইতে বেশি উগ্রবাদ মাননীয় স্পিকার, উত্তর দিয়ে জাননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারপর লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আজকে আমরা যে কথাগুলো বলছি সরকারি দল আজকে ঘুরে ফিরে আমাদের কথার মধ্যেই চলে আসতেছে মাননীয় স্পিকার। আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া দেখিয়েছি, সেই ক্রাইটেরিয়াগুলো কি সুশাসনের অভাব, দুর্বল পারিবারিক বন্ধন, ধর্মীয় মূল্যবোধ, বেকারত্ব, উগ্র জাতীয়তাবাদ। মাননীয় স্পিকার, এই যে 5টা বিষয়, এই 5টার বিষয়ের ভিতরেই বারবার ঘুরে ফিরে তারা চলে আসতেছে মাননীয় স্পিকার। এখন আমি আপনাকে দেখাবো কিছু মাননীয় স্পিকার ঘটনা যেগুলো মাননীয় স্পিকার উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে ঘটেছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, বিখ্যাত ঘটনা উলাকলাহামায় মাননীয় স্পিকার 1955 সালের 19 এপ্রিল যেখানে ডানপন্থীরা হামলা করেছিল মাননীয় স্পিকার, গাড়ি বোমা নিয়ে হামলা করেছিল, সেটার পিছনে কোন তথ্য প্রযুক্তি দায়ী ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 1941 সাল থেকে 1948 সাল পর্যন্ত সময়ে ইহুদি উগ্র জাতীয়তাবাদীরা মাননীয় স্পিকার 249টি হামলা করেছে মাননীয় স্পিকার, সেখানে কোন তথ্য প্রযুক্তি দায়ী ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আজকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, স্পেনে এবং ফ্রান্সে ইটিএ মাননীয় স্পিকার তারা উগ্র ডানপন্থী মাননীয় স্পিকার, তারা উগ্র জাতীয়তাবাদী মাননীয় স্পিকার, তারা 400-এর উপর মানুষ নিহত করেছে, এগুলোর পিছনে কোন তথ্য প্রযুক্তি দায়ী ছিল মাননীয় স্পিকার। এখন আসি মাননীয় স্পিকার, তারা যে কথাগুলো আমাদেরকে বললো সেটার একটু রিভার্ট দিই মাননীয় স্পিকার। তারা বললো ব্র্যান্টন ট্যারেন্টের কথা মাননীয় স্পিকার, যখন ব্র্যান্টন ট্যারেন্টের ভিতরে বর্ণবাদী যে মাননীয় স্পিকার অনেক আকাঙ্ক্ষা, এই বর্ণবাদীটা যখন মাননীয় স্পিকার তার ভিতরে তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে, তখন মাননীয় স্পিকার সে অস্ট্রেলিয়া না নিজের দেশ না মাননীয় অন্য দেশে গিয়ে এই বর্ণবাদী লালন করতে গিয়ে মাননীয় স্পিকার হামলা করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই যে মাননীয় স্পিকার তারা নিব্রাসের কথা বলে গেলেন, আমরা মাননীয় স্পিকার আমাদের 5টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ছিল পারিবারিক বন্ধন, দুর্বল বন্ধন মাননীয় স্পিকার। এই যে আপনারা নিব্রাসের কথা বলছেন, নিব্রাস কি ছিল মাননীয় স্পিকার? নিব্রাসের বাবা আর্তনাদ করে বলেছিল আমার ছেলে আমার সাথে অনেক দিন ধরে সম্পর্ক নেই মাননীয় স্পিকার, তাহলে এটার কি ব্যাখ্যা মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, তাছাড়া আজকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমি চীনের কথা বলেছিলাম, চীন যেখানে চীন সরকার তাদের যে তথ্য প্রযুক্তি এটাকে শিথিল করে রেখেছে, কিন্তু মাননীয় স্পিকার চীন সরকার কর্তৃক উইগুর মুসলমানদের উপর যে হামলাটা হচ্ছে সেটার পিছনে কোন তথ্য প্রযুক্তি চীন সরকারকে উস্কে দিচ্ছে মাননীয় স্পিকার, সেটার কোনো ব্যাখ্যা নাই মাননীয় স্পিকার। মাননীয় সদস্যটা প্রশ্ন নেই, প্রশ্ন যেখানে নিব্রাসের বাবা নিজে বলেছে যে আমার ছেলে ফেসবুক এবং টেলিভিশন থেকে উদ্বুদ্ধ হয়েছে, সেখানে আপনি কিভাবে বলছেন যে আমার ছেলে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রথম কিভাবে বলছেন আমাদেরকে আপনারা? এটা দেখতে হবে যে এই যে উগ্রবাদটা এটার উৎপত্তি কোথায় মাননীয় স্পিকার। আমরা কি উৎপত্তিটা উৎপত্তি নিয়ে যখন কথা মাননীয় বলছি, স্পিকার আমরা বিস্তার নিয়ে কথা বলছি, মাননীয় আমি স্পিকার, শুরুতেই আমরা বলে যখন গেছি। উৎপত্তিটা দেখব তখন আপনারা এই প্রশ্ন পেয়ে যাবেন। শুনুন আজকে আমরা যখন আজকে নিব্রাসের উৎপত্তি বাবা আমরা বিস্তারের কথা বলছি, আমাদের শুনতে হবে আপনাকে শুনতে হবে। উৎপত্তি কেন বলছেন? নিব্রাসের বাবা যখন বলে আমার পরিবার থেকে অনেক দিন ধরে বিচ্ছিন্ন, অনেক দিন ধরে কোনো যোগাযোগ নাই, তখন যখন মাননীয় স্পিকার সে তাকে জঙ্গিবাদের সাথে নিব্রাসকে জড়িয়ে যায়, উস্কে দিয়েছে কে? এটাকে মাননীয় স্পিকার আমরা তথ্য তার প্রযুক্তির বাবা দূর উস্কে দিতে দেয়, পারি না তার মাননীয় পরিবার স্পিকার। উস্কে দেয়, নিব্রাসকে উস্কে দিয়েছে কে? মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার তাদের যে কথাগুলো ছিল ঘুরে ফিরে একই কথা ছিল, তারা মাননীয় স্পিকার নিব্রাসের কথা যে বারবার বলছেন আর মনির স্যারকে নিয়ে স্যার তারা যে বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন মাননীয় স্পিকার, এই যে প্রমাণ দেখুন 19 নভেম্বর মাননীয় স্পিকার, এই যে মাননীয় স্পিকার দেখুন আজকে তিনি বলেছেন যে বেকারত্ব, বৈষম্য, পারিবারিক বন্ধনহীনতার কারণে মাননীয় স্পিকার এগুলো হচ্ছে, তথ্য প্রযুক্তির কোনো হাত নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে লক্ষ্য করুন মাননীয় স্পিকার আমরা কি কথাগুলো বলছি,
মানুষ স্পিকার তারা গুজবের কথা বলছে, এই যে মানুষ স্পিকার দেখুন আজকে হেলমেট বাহিনী কিংবা মানুষ স্পিকার রামদা নিয়ে যে করছে, এগুলোর কারণে হচ্ছে মানুষ স্পিকার, এটা ফেসবুকের মাধ্যমে হচ্ছে না মানুষ স্পিকার। আজকে যখন মানুষ স্পিকার কোটা আন্দোলন কিংবা ছাত্র আন্দোলন এগুলো দেখানো হয়েছিল, তখন দেখানো হয়েছিল মানুষ স্পিকার যখন আমাদেরকে মিডিয়া আমাদেরকে দেখায় দেখো রামদা দিয়ে তারা হামলা করছে, হেলমেট বাহিনী গুলি করছে, তখন মিডিয়া থেকে যে আমাদের বিশ্বাসটা জন্মানোর পর ফেসবুকের মানুষ স্পিকার সেটা উৎপত্তিটা কি এই যে মিডিয়া আমাদেরকে দেখে সেটা কিন্তু ফেসবুক না, কিন্তু মানুষ স্পিকার এখন লক্ষ্য করুন মানুষ স্পিকার এই যে ফেসবুকের কথা বলছে, ফেসবুক 2004 সালে গঠন হয়েছে, 2005 সালে ইউটিউব মানুষ স্পিকার। যত তথ্য প্রযুক্তি আছে মানুষ স্পিকার সবগুলো তথ্য প্রযুক্তি হওয়া আসার আগেই কিন্তু মানুষ স্পিকার যত ধরনের উগ্রবাদী সংগঠন দেখি সবগুলো মানুষ স্পিকার আমরা আগেই দেখেছি মানুষ স্পিকার। আমার নেতা বলে গিয়েছেন মানুষ স্পিকার 1970 থেকে 2000 পর্যন্ত সব প্রায় মানুষ স্পিকার উগ্রবাদী সংগঠনগুলো গঠিত হয়েছে। তথ্য প্রযুক্তি আসার পরে মানুষ স্পিকার এমন কোনো বড় কোনো ছোট সংগঠন দেখি না যেগুলো মানুষ তথ্য প্রযুক্তি আসার পর গঠিত হয়েছে মানুষ স্পিকার। তাহলে কোন ভিত্তিতে আমরা আজকে বলতে পারি যে এই যে তথ্য প্রযুক্তি, এই তথ্য প্রযুক্তির অপব্যবহার হচ্ছে মানুষ স্পিকার? তাছাড়া লক্ষ্য করুন মানুষ স্পিকার আজকে এই যে একটু সময় জেনেছি মানুষ স্পিকার, এই যে তথ্য প্রযুক্তিটা, এই তথ্য প্রযুক্তি মানুষ স্পিকার অনেকে ব্যবহার করছে। পৃথিবীর ধরেন 300 কোটি মানুষ যদি এটা ব্যবহার করে থাকে তাহলে মানুষ স্পিকার প্রশ্ন, যদি অপব্যবহারের কারণে উস্কে দেয় তাহলে 300 কোটি মানুষের মধ্য থেকে কয়জনকে উস্কে দিয়েছে মানুষ স্পিকার? উস্কে দেয়নি মানুষ স্পিকার। সুতরাং আজকের এই সংসদে মানুষ স্পিকার আমাদেরকে অনেকগুলো কথা বলে গেলেন সরকারি দল, কিন্তু মানুষ স্পিকার আমরা প্রকৃত এটাই বুঝতে পারতেছি না সরকারি দল কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে মানুষ স্পিকার শুধুমাত্র তথ্য প্রযুক্তির দোষ দিয়ে যে প্রকৃত কারণগুলো সেগুলো বলছে না মানুষ স্পিকার, সেটা আমাদের এখনো বুঝে আসছে না মানুষ স্পিকার। তাই বলতে চাই মানুষ স্পিকার আজকে সরকারি দল যে এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে মানুষ স্পিকার সেটা আমরা মানছি না। আমরা প্রকৃত পক্ষেই চাই মানুষ স্পিকার, আমরা সরকারের বিরোধিতা করতে আসিনি, আমরা প্রকৃত পক্ষে চাই মানুষ স্পিকার যে আমাদের যে উগ্রবাদ সমস্যা এটা পৃথিবীব্যাপী এবং বাংলাদেশব্যাপী এটা সমাধান হোক মানুষ স্পিকার। সেই সমাধানের লক্ষ্যে আজকে মানুষ স্পিকার আমরা যে মূল বিষয়গুলো সেই মূল বিষয়গুলো আলোচনার মাধ্যমে অ্যানালাইসিস করে দেখিয়ে গিয়েছি যে আজকের এই সংসদে এই বিষয়টি অবশ্যই উত্থাপনের দাবি রাখে না। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের ফয়সাল আহমেদকে, খুবই উত্তেজনাকর বক্তব্য দিয়ে গেল, তাকে ধন্যবাদ জানাই। এবং দুপক্ষে কিন্তু একটা কথা বলছে, জনগণ আমাদের সাথে আছে। আজকে সরকারি দলও বলছে মনিরুল ইসলাম স্যার আমাদের সাথে আছে, বিরোধী দলও বলছে আজকে যে মনিরুল ইসলাম স্যার আমাদের সাথে আছে। অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলি বলে না জনগণ আমাদের সাথে আছে, কিন্তু আসলে জনগণ কার সাথে আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেটা বুঝবো সম্মানিত বিচারকরা যখন তাদের রায় দিবে, তখন আমরা বুঝবো আসলে জনাব মনিরুল ইসলাম স্যার কাদের সাথে আছেন, কার সাথে আছেন। আমরা দুপক্ষের বক্তব্যের মধ্যে একটা বিষয়ে আমরা নিশ্চিত করতে পারছি, সেটি হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, সারা দেশে যে তরুণরা আজকে বিভিন্ন জায়গার মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা কিন্তু উগ্রবাদিতা সহিংসতাকে পরিহার করতে চায়। কিন্তু তাদের যে দাবিটি সেটি হচ্ছে, এক পক্ষ বলছে যে আমরা তথ্য প্রযুক্তির অপব্যবহারকে বন্ধ করলে উস্কে দেওয়া বন্ধ করতে পারবো, অন্য পক্ষ বলছে না, পারিবারিক বন্ধন, সামাজিক অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, সুশাসনের অভাব, আমাদের বিচারহীনতার সংস্কৃতি, এসব কারণের জন্য কিন্তু আমাদের এই যে সহিংস উগ্রবাদটা সেটাকে উস্কে দিচ্ছে। আমরা দু দলের তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম এবং আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম, যিনি আমাদের ক্রাইম ইউনিটের কাউন্টার টেরোরিজম ক্রাইম ইউনিটের প্রধান, তিনি আছেন, তিনিও তার বক্তব্য দিবেন আয়োজনের একেবারে শেষে। তবে তার আগে আমরা একটু যুক্তিখণ্ডন পর্বে আবারও একটু বক্তব্য শুনি এবং সে কারণেই সর্বপ্রথম আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা এস এ নোমানকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমাদেরকে বলা হলো যে আমরা নাকি পাষাণ হৃদয়। মাননীয় স্পিকার, প্রথমেই সেটা ভেঙে দিচ্ছি। মাননীয় স্পিকার, জঙ্গি আস্তায় যখন অভিযান চালানো হয়, পুলিশ প্রধান বসে আছেন, তখন নরম হৃদয় দিয়ে কিন্তু সেই অভিযান চালানো সম্ভব নয়। মাননীয় স্পিকার, আজকে যদি মাননীয় স্পিকার আজকে যদি নরম হৃদয় নিয়ে তারা জঙ্গি হামলা আস্তানা যদি সেই অভিযান চালাতো তাহলে পারতো না, আপনাদের দ্বারাই তাহলে সেখানে পাঠানো হতো। মাননীয় স্পিকার, মাঝে মধ্যে মাননীয় স্পিকার পাষাণ হৃদয় হতে হয়। মাননীয় স্পিকার, আজকে আমরা উগ্রবাদ প্রতিরোধের কথা বলছি, আজকে সহিংস উগ্রবাদের প্রতিরোধের কথা বলছি। নরম হৃদয় দিয়ে আসলে সবসময় প্রতিরোধ করা সম্ভব নয়। মাঝে মধ্যে পাষাণ হতে হলে পাষাণই হতে হয়, নরম হতে হলে নরমই হতে হয়। মাননীয় স্পিকার, তার বারবার বিভিন্ন কিছু ঘুরিয়ে ফিরে এক জিনিসে চলে আসছেন। তারা সংজ্ঞায়ন নিয়ে অনেক কথা বললেন। মাননীয় স্পিকার, এদিকে না গিয়ে আমরা বলছি আজকে গুজবের কথা বললেন, আজকে ধর্ম বিষয়ে অপপ্রচারের কথা বললেন, ধর্মের অপব্যাখ্যার কথা বললেন। আমি প্রথমেই যাচ্ছি মাননীয় স্পিকার, সেই ধর্মের অপব্যাখ্যা কে করে? মাননীয় স্পিকার, যার মধ্যে ধর্মীয় মূল্যবোধ নেই মাননীয় স্পিকার, সেই কিন্তু ধর্মের অপব্যাখ্যা করে। মাননীয় স্পিকার, এরপরে যখন সে ধর্মের অপব্যাখ্যা যখন সে প্রচার করে, প্রথম সরকারের দায়িত্ব হচ্ছে সেই অপব্যাখ্যা যখন প্রচার হলো তাকে বিচারের কাষ্ঠে দাঁড় করানো। যখন মাননীয় স্পিকার এই ধর্মের অপব্যাখ্যা যখন ফেসবুকে যখন প্রচার করা হয়, যখন আবার মানুষগুলো যখন হামলা চালায়, তখন দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সেই হামলা চালানো ব্যক্তিদেরকে
বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। মাননীয় স্পিকার, আমরা কিন্তু দেখেছি সেই রামুর বৌদ্ধ মন্দিরে হামলার পর কোনো বিচার হয়নি। সেই বিচার হয়নি বিধায় সরকার সেই সুশাসনের অভাবের কারণে পরবর্তীতে নাসিরনগর, সাতক্ষীরা, নোয়াখালীর মতো পাবনায় বিভিন্ন জায়গায় কিন্তু হামলা আবার পুনরায় হয়েছিল। মাননীয় স্পিকার, এখানে কি সরকারি দল দ্বিমত পোষণ করবেন তাদের সুশাসনের অভাব ছিল? মাননীয় স্পিকার, অবশ্যই করতে পারবেন না মাননীয় স্পিকার। তারপর তারা বললেন ব্রান্টন টারেন্টের কথা, বিভিন্ন উগ্র জাতীয়তাবাদ। মাননীয় স্পিকার, আমার মনে হচ্ছে তারা উগ্রবাদ সম্পর্কে ভালোভাবে পড়ে আসেনি। মাননীয় স্পিকার, যদি তারা উগ্রবাদ সম্পর্কে ভালোভাবে পড়ে আসতো তাহলে এই কথা বলতে পারতো না উগ্র জাতীয়তাবাদ বিভিন্ন। আজকে আমরা মাননীয় স্পিকার উগ্রবাদ সম্পর্কে ভালোভাবে পড়ে এসে বলবেন যে আসলে উগ্রবাদ জিনিসটা কি, আজকে সেই উগ্রবাদ সম্পর্কে তাদের জ্ঞানের কমতি দেখা যাচ্ছে মাননীয় স্পিকার। এরপর মাননীয় স্পিকার তারা বলছেন তারা নিব্রাসের কথা বললেন, তারপর ব্রান্টন টারেন্ট, দুইটি ব্যক্তির উদাহরণ দিলেন মাননীয় স্পিকার। আমাদের বিরোধী দলীয় সাংসদ এবং উপনেতা এসে বিভিন্ন কিছু উদাহরণ দিয়ে গেলেন যে বিভিন্ন জায়গায় হামলার কথা আপনাকে অস্বীকার করতে পারবেন, সেখানে তথ্য প্রযুক্তির কী অপব্যবহার ছিল। আমরা কিন্তু বলেছি বিংশ শতাব্দীতে যত জঙ্গি সংগঠন কিন্তু উত্থান হয়েছিল, কোনো জঙ্গি সংগঠন উত্থানের পেছনে কী কারণ থাকে, সেই কারণগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে মূল্যবোধের অবক্ষয় দেখি, সুশাসনের অভাব দেখি, বেকারত্ব দেখি মাননীয় স্পিকার। কিন্তু আজকে একবিংশ শতাব্দীতে এসে যখন তথ্য প্রযুক্তির ছয়লাভ চলছে তখন কিন্তু সেই উগ্র একটা সংগঠন দেখিয়ে যাবেন যেটা তথ্য প্রযুক্তির অপব্যবহারকে ভিত্তি করে গঠিত হয়েছে, এখন চলছে আজকে মানুষের। সুতরাং আজকে তাদের এই বক্তব্য কোনো ক্রমে এই সংসদে গৃহীত হওয়ার কোনোভাবেই দাবি রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আয়োজনের একেবারেই শেষে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য শুনবো এবং সে কারণে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী ইসমাত আরাকে পুনরায় যুক্তিখণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, তারা একটি জায়গাতে এসে বারবার আটকে যাচ্ছেন। আমরা নাকি একক কারণ বলছি। মাননীয় স্পিকার, আমরা কি কখনো বলেছি এটা একমাত্র কারণ? আমরা বলেছি ই প্রত্যয় দ্বারা বোঝায় এটা একটা মুখ্য কারণ, আরো অনেক কারণ থাকতে পারে মাননীয় স্পিকার। আজকে এই যুগে, ডিজিটাল যুগে এসে মাননীয় স্পিকার আজকে এটাই তথ্য প্রযুক্তির অপব্যবহার আজকে মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আমি শুরুতেই বলে গিয়েছিলাম যে আজকে তথ্য প্রযুক্তি দুইভাবে প্রতিষ্ঠিত হয়, এক উৎপত্তিগত দিক, দুই হচ্ছে বিস্তারগত দিক। তারা আজকে বিস্তারের নামগন্ধ নেই মাননীয় স্পিকার, তারা বলছে শুধু উৎপত্তি নিয়ে তারা কথা বলে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা দেখে যাচ্ছে কোন হামলা কত সালে কিভাবে হয়েছে, কেন হয়েছে, কিন্তু কিভাবে উস্কানি পেয়েছে সেটা কি আপনারা একবার বলেছেন? আপনারা তো উস্কানোর কথাটাই একবারও বলেননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আজকে বারবার বলছে বিচার হয়নি। তাহলে মাননীয় স্পিকার, নাসিরনগরে হামলার মাত্র 72 ঘন্টার পরে 30 জন যে আটক করা হয়েছে সেটা কি বিচার না? আপনারা কি সেগুলো চোখে দেখেন না? মাননীয় স্পিকার, দ্বিতীয় বক্তা বলে গিয়েছেন তথ্য প্রযুক্তি নাকি কোনোভাবেই আজকে উগ্রবাদে অংশ রাখছে না মাননীয় স্পিকার। তাহলে রামু, নাসিরনগর, রংপুরের হামলা, রংপুরের ঠাকুরপাড়া, হলিউডের ঘটনা, এইসব হামলা কি আপনারা চোখে দেখছেন না? আপনারা সেই 1925 সালে পড়ে আছেন। আমরা ডিজিটাল যুগের কথা বলছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আবারও একটি কথাই বারবার বলছেন, গুজবের কথা। মাননীয় স্পিকার, যিনি প্রথম বক্তা বলে গিয়েছেন গুজবের কথা, যে গুজবে যদি মানুষ বিশ্বাস না করে তাহলে নাকি আজকে উগ্রবাদ ছড়াবে না। মাননীয় স্পিকার, তাহলে আমি বলতে চাই আজকে মনে করুন আপনার কেউ একজন ফোন কলে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আপনাকে ফোন করলো যে আপনার এক নিকটাত্মীয় মারা গিয়েছে, তখন কি আপনি বলবেন যে আমি সচেতন মানুষ, মূল্যবোধ আমার অনেক আছে, আমি এটা বিশ্বাস করি না, আমার আজকে মূল্যবোধ? আপনি এটা বলবেন না তো মাননীয় স্পিকার? বিষয়টা তো এখানে, যতক্ষণ পর্যন্ত সেটা গুজব হয় না, যতক্ষণ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হয়, আমরা বুঝবো কিভাবে কোনটা মিথ্যা? তথ্য প্রযুক্তি আজকে এতটাই অপব্যবহার করা হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না কোনটা সত্য কোনটা মিথ্যা, এবং এই জায়গাটাতে আমাদের সমস্যা। আমরা বলছি না তথ্য প্রযুক্তি বন্ধ করে দেওয়া হোক, তথ্য প্রযুক্তির সুফল আছে কুফল আছে, আমরা বলছি এই জায়গাটায় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হোক। আমরা বলছি অপব্যবহার, আর আপনাদের দ্বিতীয় বক্তব্য বলে গিয়েছে ব্যবহার। মাননীয় স্পিকার, 300 কোটি নাকি আজকে ব্যবহার করছে তথ্য প্রযুক্তিকে উগ্রবাদ জড়ানোর ক্ষেত্রে। মাননীয় স্পিকার, তারা কিন্তু অপব্যবহার কথাটা বলছেন না, তারা বলছেন আমরা সবাই উগ্রবাদী। তার কথার এটাই মিনিং ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানুষকে তারা বলছেন সুশাসন, বাক স্বাধীনতা, এগুলো কারণ হতে পারে, উস্কানিমূলক কোনো কিছু না, এগুলো উস্কে দেয় না। আপনারা যেসব কথা বলছেন, পারিবারিক অপব্যাখ্যা, দুর্বল পারিবারিক ভাঙন, বেকারত্ব, মূল্যবোধের অভাব, এগুলো প্রত্যেকটি হচ্ছে কারণ। আমরা বলছি একটি প্রধান কারণ হতে পারে, আপনারা একাধিক প্রধান কারণ নিয়ে এসেছেন। আপনারা কেউ বলছেন বেকারত্বের কথা, কেউ বলছেন দুর্বল পারিবারিক ভাঙনের কথা, কেউ বলছেন মূল্যবোধের অভাব। আপনারা তো নিজেদের মধ্যে ঠিক নেই, আপনারা তো একটি কারণ বোঝাতে পারছেন না। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির এই যুগে এসে আজকে এতটাই ভয়াবহ উগ্রবাদ ধারণ করেছে যে এর উস্কানিতে মাননীয় স্পিকার আমাদের লাখ লাখ তরুণ প্রজন্ম উস্কে যাচ্ছে মাননীয় স্পিকার, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে মাননীয় স্পিকার বলতে হচ্ছে আমাদের দেশকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদের সোনার বাংলাকে যদি আবার আমরা ফিরে পেতে চাই মাননীয় স্পিকার, আমাদেরকে কিন্তু উগ্রবাদকে রুখতে হবে। এবং উস্কানিটা মাননীয় স্পিকার, আগুন কিন্তু লেগে গিয়েছে, সেই আগুনকে এখন থামাতে হবে। আপনি যদি আগুন লেগে যায়, সেই আগুন নিয়ে কিন্তু আপনি হসপিটালে দৌড়াতে পারবেন না, আগে আগুনটাকে পানি দিয়ে নিভাতে হবে মাননীয় স্পিকার। আগুন তো লেগে গেছে মাননীয় স্পিকার, এবং আমরা সেই বিস্তার
বিস্তারটাকে রোধ করতে চাচ্ছি মাননীয় স্পিকার, এবং সেজন্য আজকে আমরা বলছি আমাদের তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, ফিল্টারিং, মনিটরিং, স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আর কেউ উগ্রবাদে জড়িয়ে না যায়। এবং সেজন্য মাননীয় স্পিকার এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার অত্যন্ত দাবি রাখে মাননীয় স্পিকার, এবং সেই জন্যই সবশেষে বলতে চাই আমাদের এই প্রস্তাবটি যাতে এই সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে, সে কারণে বলতে হচ্ছে আজকের এই মক পার্লামেন্টে হাজো যুক্ত হয়েছে, হাজো যুক্ত হয়েছে এবং হাজো যুক্ত হয়েছে। হাজো যুক্ত হওয়ার কারণের জন্য আমরা আমাদের সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় লালমাটিয়া মহিলা কলেজকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি। অভিনন্দন রইল আজকের এই বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের মধ্যে দিয়ে লালমাটিয়া মহিলা কলেজকে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করার জন্য আরও বেশি অভিনন্দন জানাই তামিরুল মিল্লাত মাদ্রাসার, কামিল মাদ্রাসার 3 জন বিতার্কিককে। তাদের চমৎকার বক্তব্য, তথ্য দিয়ে আজকে বেশ 1 বছরের কাছাকাছি সময় ধরে তারা আমাদের অনুষ্ঠানে যুক্ত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলবার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। তাদের জন্য একটা তালি দিয়ে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। একই সাথে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসাকে সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার রানার আপ হওয়ার গৌরব অর্জন করার জন্য তাদেরকে স্বাগত জানাই। আজকের এই গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে বিরোধী দলের সদস্য ফয়সাল আহমেদ। আমরা শ্রেষ্ঠ বক্তা হবার জন্য ফয়সালকে অভিনন্দন জানাই। একই সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে ডিবেট ফর ডেমোক্রেসি যে আয়োজন করেছে, সেই আয়োজনে যুক্ত থেকে আমাদের এই গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা দেখবার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।